নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার রেল গ্রুপ ডি অ্যাসপিরেন্ট, দেখো এখন আমরা জেনারেল সায়েন্সের উপর ম্যারাথন ক্লাস নিয়ে ডিসকাস করব। আর জেনারেল সায়েন্সের উপর যে ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে ডিসকাস হবে তা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, এটা হচ্ছে আমাদের জেনারেল সায়েন্সের 3 নম্বর ম্যারাথন ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস করিয়েছি, একটা ফিজিক্সের উপর একটা কেমিস্ট্রির উপর। দুটো ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, দেখো আজকে আমরা কেমিস্ট্রির উপর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আলোচনা করব তা হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জেস, ল অফ কনভারসেশন অফ মাস, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ডাল্টন অটোমিক থিওরি অ্যান্ড মলিকুল অটোমিক ওয়েট, এই সমস্ত চ্যাপ্টার আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে টোটাল কোশ্চেন আলোচনা হবে এমসিকিউ 23 থেকে এমসিকিউ 83 পর্যন্ত। ওকে, সো ভেরি একটা ইম্পর্টেন্ট সেশন। আর আজকেও আমরা বরাবর বলবো, যেমনটা তোমাদেরকে বলে আসছি, যে বাহানা নয়, পড়তে হবে, কারণ সামনে এক্সাম রয়েছে বস। এনি হাউ এনি ওয়ে আমাদেরকে পড়তে হবে এবং একটা সিট আমার নিজের জন্য পাক্কা করতে হবে। ক্লিয়ার? তো চলো ডিয়ার, আজকে সেশন শুরু করা যায়। দেখো তোমাদের 3 নম্বর চ্যাপ্টার অলরেডি আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টার আলোচনা করব, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, অর্থাৎ ভৌত ও রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো দেখো কোশ্চেন নাম্বার 23 ইউথের বইতে রয়েছে তোমাদের 23 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? তো চলো আনসার করে দেখি, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় বলো। অপশান এ বলছে কঠিন গলে তরলে পরিণত হওয়া, অপশান বি অর্থাৎ অপশান 2 বলছে গ্যাসের তরলীকরণ, অপশান 3 বলছে একটি পদার্থের উৎসেচন, অপশান 4 বলছে তরলে গ্যাসে বাষ্পীভবন। তো বলো এই চারটার মধ্যে কোনটা হবে ভৌত পরিবর্তন নয়? তা সঠিক উত্তর। তো সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে তোমাদের এখানে অপশান সি, অর্থাৎ একটি পদার্থের উৎসেচন বা সন্ধান কিন্তু ভৌত পরিবর্তন নয়। কেন? দেখো এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, ভৌত পরিবর্তনে পদার্থকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায়, কিন্তু উৎসেচন যেমন দুধ থেকে দই এগুলি রাসায়নিক পরিবর্তন, এখানে আবার সেই প্রথম অবস্থায় ফেরানো যায় না। অর্থাৎ ভৌত পরিবর্তন যেটাকে আমরা ফিজিক্যাল চেঞ্জেস বলি, সেই ফিজিক্যাল চেঞ্জেসটা আমরা কি করতে পারি, প্রথমে যে অবস্থাটা ছিল অর্থাৎ প্রাথমিক অবস্থা যেটা ছিল সেখানে আমরা ফিরে যেতে পারি, কিন্তু রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল যে চেঞ্জেস সেখানে কিন্তু আমরা পূর্বের অবস্থাতে বা প্রাথমিক অবস্থাতে আর ফিরে যেতে পারি না। ওকে, এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, দেখো দুধ থেকে দই হয়ে গেল, এটা কি রাসায়নিক পরিবর্তন? এবার দইটা কি দুধ হতে পারে? কখনোই হতে পারে না। ওকে, তো এই জন্য এটাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। দেখো এটা আরআরবি জেইতে জিজ্ঞেস করা কোশ্চেন। ওকে, চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? বলো নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কোশ্চেন নাম্বার 24, এই কোশ্চেনের রাইট আনসার কী হবে? এই কোশ্চেনের রাইট আনসার হবে তোমাদের অপশান 4, প্ল্যাটিনাম তারের প্রজ্বলন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়। কেন নয়? কারণ দেখো এখানে তোমার দেওয়া রয়েছে রাসায়নিক পরিবর্তনে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় না, যার জন্য এটা রাসায়নিক পরিবর্তন নয়। ঠিক আছে, এটা ভৌত পরিবর্তন। প্লাটিনাম তারের প্রজ্বলনকে কি পূর্বের অবস্থায় ফিরে আনা যায়, যার জন্য এটা ভৌত পরিবর্তন। ওকে, দেখো এটাও আরআরবি জেইতে জিজ্ঞেস করা কোশ্চেন। এবার কথা হচ্ছে, তোমরা হয়তো বলবে যে রাসায়নিক পরিবর্তন কী জিনিস, ভৌত পরিবর্তন কী জিনিস, সেটা আমাদেরকে জানতে হবে। তো চলো তোমাদেরকে আমি বলে দিই রাসায়নিক পরিবর্তন কী জিনিস এবং ভৌত পরিবর্তন কী জিনিস। ওকে, দেখো তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসে পদার্থের ধর্ম নিয়ে বলেছিলাম। ঠিক আছে, তো সেই পদার্থের ধর্মের কাছে আমি বলেছিলাম যে পদার্থর যে ধর্ম সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ওকে, এবার এর মধ্যেও দেখো কি রয়েছে, তোমাদের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন রয়েছে। ঠিক আছে, তো চলো এটাই আমরা দেখে নেবো যে ভৌত পরিবর্তন কাকে বলে। এখানে দেখো ডেফিনেশনটা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম, এখানেও বলছি। ভৌত পরিবর্তন এর ডেফিনেশনটা, এক সেকেন্ড, আমি বেশি জুম করলে তোমাদের দেখা যাচ্ছে না মনে হচ্ছে নাকি। চলো দেখো, পদার্থের মূল গঠনের পরিবর্তন না ঘটে কেবল অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। ইহা অস্থায়ী পরিবর্তনের কারণ সরিয়ে নিলে পদার্থটি পূর্বের অবস্থায় ফিরে যায়। যেটা তোমাদেরকে বললাম যে ভৌত পরিবর্তন হচ্ছে তোমাদের পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার যে একটা ভিত, সেই ভিতটা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন। আর ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী পরিবর্তন। ঠিক আছে, এটা স্থায়ী নয়। আর ভৌত পরিবর্তনকে কী করা যায়, পূর্বের অবস্থায় ফিরে আনা যায়, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেই অবস্থায় তাকে আবার ফিরে আনা যায়। ওকে,
এক্সাম্পলগুলো দেখো ভৌত পরিবর্তনের। জলের স্ফুটন, দেখো জলের স্ফুটনকে কি যখনই তাপ দেওয়া বন্ধ করে দেবে আবার সেই অবস্থায় চলে আসবে। প্ল্যাটিনাম তারের উত্তপ্তকরণ, এটা তোমাদের দেখলে প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন, আরআরবি যেইতে জিজ্ঞেস করা কোশ্চেন। তো আমি তোমাদেরকে যে নোটগুলো দিচ্ছি সেই নোটগুলো নোট করবে, এখান থেকে তোমরা কোশ্চেন পাবে। দেখো এই উদাহরণটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। এবার তোমরা যদি বলো যে আমি এই কোশ্চেনটা নতুন দেখছি বা নতুন পড়ছি পরীক্ষায় গিয়ে, তাহলে কিন্তু ভুলটা তোমাদেরই, ঠিক আছে। আমি এই জন্য যেটা দিচ্ছি সেটা খুঁটিনাটি পড়ো, এর মধ্যেই তোমরা কোশ্চেন পাবে, ওকে। এবার দেখো লোহার চুম্বকে পরিণত হওয়া, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন। লোহার চুম্বকে পরিণত হওয়া এটা হচ্ছে ভৌত পরিবর্তন, ওকে। দ্রবণ উৎপাদন, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। মোমের গলন, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। হিটারের নাইক্রোম তারের উত্তপ্তকরণ, এটা হচ্ছে তোমাদের ভৌত পরিবর্তন। দেখো হিটারের নাইক্রোম তারের উত্তপ্তকরণ মানে হচ্ছে আগে হিটারে রান্না হতো। হিটারে রান্না বলতে দেখো একটা এইভাবে তোমাদের উনুন থাকতো, সেই উনুনটাতে হিটারের নাইক্রোম তার দিয়ে এদিকে ওদিকে বাঁধানো থাকতো। এবার এই তারটাতে যখন আমাদের ইলেকট্রিক যেত, ঠিক আছে, যখন আমাদের ইলেকট্রিক যেত তখনই কী হতো, নাইক্রোম তারটা তোমাদের উত্তপ্ত হয়ে যেত। আর নাইক্রোম তার উত্তপ্ত হলে কী হতো, বিদ্যুৎ চলে আসতো, তাহলে তোমাদের জল গরম হয়ে যেত, বা যেটাই তোমরা চাইতে সেই জিনিসটাকে তোমরা উত্তপ্ত করতে পারতে। কিন্তু এবার যখনই তুমি ইলেকট্রিক সুইচ অফ করে দেবে, ঠিক আছে, ইলেকট্রিক সুইচ যখন অফ করে দেবে তখন কী হবে, ওই নাইক্রোম তাম আবার সেই তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো এই জন্য এটা ভৌত পরিবর্তন, ওকে। তো চলো এবার দেখো আর এখানে তোমাদের কি এক্সাম্পল রয়েছে ভৌত পরিবর্তনের। ঊর্ধ্বপাতন ইত্যাদি হচ্ছে ভৌত পরিবর্তন, ব্যাস। আর কিছু উদাহরণ। এবার দেখো রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এই জিনিসটা আবার নোট করো তোমরা। রাসায়নিক পরিবর্তন, পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে, এক বা একাধিক নতুন পদার্থ সৃষ্টি হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ইহা স্থায়ী পরিবর্তন, কারণ সরিয়ে মূল পদার্থে ফিরে পাওয়া যায় না। অর্থাৎ ঠিক অপোজিটটা। রাসায়নিক পরিবর্তনে কী হচ্ছে, যেটা মূল ভিত থাকে সেই ভিতটা কী হয়, পরিবর্তন ঘটে যায়, ঠিক আছে, মূল ভিতটাই চেঞ্জ হয়ে যায়, আর সেটাকে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় না। অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা কিন্তু আবার ফিরে পাওয়া যায় না রাসায়নিক পরিবর্তনে, ওকে। আর রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জেস, অর্থাৎ স্থায়ী পরিবর্তন, ওকে। এক্সাম্পলগুলো দেখো। রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল হচ্ছে কয়লার দহন। দেখো কয়লাকে তুমি দহন করে দিলে কয়লাটাকে কি আবার তুমি পূর্বের অবস্থায় ফিরে পাবে, কখনোই পাবে না। তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। তামা ও ম্যাগনেসিয়াম তারের দহন, দেখো তামা আর ম্যাগনেসিয়াম তারকে তুমি দহন করলে তাহলে কি তামা ম্যাগনেসিয়ামকে আবার সেই পূর্বের অবস্থায় পাবে না। কলিচুন উৎপাদন, এটা হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন। তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক পরিবর্তন। লোহার মরিচা পড়া, দেখো লোহায় মরিচা পড়ে গেল, ঠিক আছে। এবার যদি সেই লোহার মরিচা পড়াটা তুমি ফিরে পেতে চাও, অর্থাৎ পূর্বের অবস্থায় প্রথমে লোহাটার যেমন অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে পেতে চাও, তো কি পাবে না। এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ওকে। দই সৃষ্টি, দেখো এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ঠিক আছে, একটু পরে আমি আলোচনা করছি কোশ্চেনটা। দুধ থেকে দইয়ে পরিণত হওয়া, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দেখো দুধ থেকে দই হয়ে গেল, এবার কি করবে তুমি, দইটাকে যদি বলো যে আমি দুধে কনভার্ট করবো, তাহলে কি সম্ভব, কখনোই সম্ভব হবে না। এই জন্য এটা রাসায়নিক পরিবর্তন। এরকমই রয়েছে মোমবাতির দহন। দেখো মোমবাতি জ্বলে গেল, সম্পূর্ণ শেষ হয়ে গেল, এবার তুমি যদি চাও যে মোমবাতিটাকে আমি এবার ফিরে পেতে চাই, তো সেটা কি সম্ভব নয়। তো যেটা এক কথায় তোমরা ধরে নেবে যে যেটাকে পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায় সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন, যেটাকে পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায় না সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ওকে। এক্সাম্পলগুলো মাথায় রাখবে। শর্করা কয়লা সৃষ্টি, ভাত রান্না, সালোক সংশ্লেষ, শ্বসন ইত্যাদি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ওকে। এবার দেখো মোমবাতির দহন, ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে যে মোমবাতির দহন বলে দিল ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন নাকি কোনোটিই নয়। এবার ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট কী করবে, যারা মুখস্থ বিদ্যায় থাকে তারা বলবে যে এটা রাসায়নিক পরিবর্তন, কারণ আমরা এখানে ফিরে পাই না, ঠিক আছে। তো এটা মনে রাখবে দুই পরিবর্তনের মধ্যেই গোনায়, ঠিক আছে। সো রাসায়নিক ও ভৌত দুটোই হবে, ক্লিয়ার। তো এই বুঝতে পারলে তোমরা রাসায়নিক পরিবর্তন কী আর ভৌত পরিবর্তন কী। এবার চলো আমরা আবার সেই কোশ্চেনে ফিরে যাই, ঠিক আছে। দেখো আমাদের কোশ্চেন রয়েছে, এবার নেক্সট কী কোশ্চেন রয়েছে। কোশ্চেন নাম্বার আমরা আলোচনা করলাম কোনটা, 24 নম্বর কোশ্চেন আলোচনা করলাম না, হ্যাঁ 25 নম্বর কোশ্চেন এবার দেখবো। দেখো নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন, বলো নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন। আশা করি এবার তোমরা আনসার করতে পারবে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন। তো চলো আনসার করে দেখি, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন। মাখনের টক হয়ে যাওয়া, এটা কি রাসায়নিক পরিবর্তন। কার্বন ডাইঅক্সাইড থেকে শুষ্ক বরফ তৈরি হওয়া, প্লাটিনাম তারের উত্তাপন, লোহার চৌম্বকীকরণ, কোনটা হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন, বলো। রাসায়নিক পরিবর্তন হচ্ছে তোমাদের মাখনের টক হয়ে যায়। দেখো মাখন যদি টক হয়ে যায়, সেই টক মাখনটাকে আবার তুমি যদি পূর্বের অবস্থায় ফিরে পেতে চাও তাহলে কি পাবে, কখনোই পাবে না। সো এই জন্যই হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন মাখনের টক হয়ে যাওয়া, ওকে। আচ্ছা চলো নেক্সট দেখো,
আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই জানছো তোমরা, যে যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে শুষ্ক বরফ তৈরি করা, এটাও পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায়। প্লাটিনাম তারের উত্তাপন, এটাও পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায়। লোহার চৌম্বকীকরণ, এটাও পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। নেক্সট দেখো লোহার মরিচা পোড়া। লোহার মরিচা পোড়া কি? দেখো এটা কতবার জিজ্ঞেস করেছে? দুবার জিজ্ঞেস করেছে। লোহার মরিচা পোড়া হচ্ছে কি, এটা বলো কি? এটা হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন। ওই যে বললাম, ধরে নাও লোহাতে মরিচা পড়ে গেল, এবার যদি তুমি বলো যে আমি আমার আগে যেমন লোহাটা ছিল তেমনই আমি ফিরে পেতে চাই, তো সেটা তো পাবে না কখনোই, কারণ সেটা ক্ষয় হয়ে গেছে। এই জন্য এটা রাসায়নিক পরিবর্তন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন বলো? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? ঊর্ধ্বপাতন, ক্রিস্টালীকরণ, প্রশমন নাকি পাতন? কোনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বলো? তোমাদের এখানে রাইট আনসার কী হবে? রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন 3, প্রশমন, যেটাকে ইংরেজিতে বলা হয় নিউট্রালাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন। ওকে, ইংরেজিতে কি বলা হয়? নিউট্রালাইজেশন। চলো নেক্সট, ড্যাশ রাসায়নিক পরিবর্তন নয়। কোনটা রাসায়নিক পরিবর্তন নয় বলো? ডিম সেদ্ধ হওয়া, এটা কি রাসায়নিক পরিবর্তন নয়? পাত্রের বরফের গলন, কেক তৈরি করা তার উৎপাদন থেকে কলার পচন, কোনটা তোমাদের রাসায়নিক পরিবর্তন নয় বলো? দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন 2, পাত্রের বরফের গলন। এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়, এটা ভৌত পরিবর্তন। পাত্রে বরফের গলন, ধরে নাও কোনো পাত্র রয়েছে, এখানে তোমার বরফ রয়েছে। ঠিক আছে, এই বরফটাকে তুমি কি করলে? গলন করে দিলে। ঠিক আছে, এবার তুমি যদি চাও তো এই জলটাকে আবার বরফে পরিণত করতে পারো কি পারো না? দেখো জলকে আমরা বরফ করতে পারি, আবার বরফকেও জল করতে পারি, তাহলে এটা রাসায়নিক পরিবর্তন, কারণ আমরা পূর্বের অবস্থায় যেতে পারছি, আবার ফিরে আসতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাছে কি? ভৌত পরিবর্তন। ওকে, আর যেটাতে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো না, সেটা হচ্ছে আমাদের কাছে রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশন 2। ওকে, চলো নেক্সট, গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হওয়াকে কি বলে? গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হওয়াকে কি বলে বলো? গ্যাস থেকে কঠিনে কনভার্ট হওয়াকে কি বলা হয়, সেটা এখানে জিজ্ঞেস করছে। তো চলো রাইট আনসার কী করে দেখি। গ্যাস থেকে কঠিনে কনভার্ট হওয়াকে কি বলা হয়? এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে কি বলো? রাইট আনসার কী হবে এখানে? এখানে রাইট আনসার হবে ডিপোজিশন। ঠিক আছে, ডিপোজিশন অর্থাৎ অপশন 3। ঠিক আছে, ডিপোজিশন হচ্ছে তোমাদের গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হওয়া যে পদ্ধতি, সেটাকে বলা হয়। দেখো এটাকে তোমাদের ইংরেজিতে লেখা রয়েছে। ঠিক আছে, মানে বাংলা তো এর ঠিকঠাক হয় না। দেখো কিছু কিছু শব্দ রয়েছে সায়েন্সের যেগুলোর বাংলা মিনিং জানা নেই আমার। ঠিক আছে, ইভেন আমার নয়, মানে কোনো বইতেই তোমরা পাবেন না, সেটা হয়তো বাংলাতে গেলে বাংলায় জাস্ট লিখে দেওয়া হবে ইংরেজি ওয়ার্ডটা। ঠিক আছে, তো এখানে দেখো এর ডিপোজিশন স্পেলিংটা কী হবে? DEPOSITION। ঠিক আছে, ডিপোজিশন, গ্যাস থেকে কঠিনে পরিণত হওয়াকে কী বলা হয়? ডিপোজিশন বলা হয়। ওকে, আচ্ছা চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে। নিচের কোন পর্যবেক্ষণের দ্বারা বুঝতে পারে যে রাসায়নিক পরিবর্তন ঘটেছে বলো? নিচের কোন পর্যবেক্ষণ দ্বারা বুঝতে পারে যে রাসায়নিক পরিবর্তন ঘটেছে? এখানে রাইট আনসার কী হবে বলো? এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন 4, উপরে সবগুলি। দেখো রাসায়নিক পরিবর্তন হয়েছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো? দশার পরিবর্তন হবে, ঠিক, গ্যাস নিঃসরণ হবে, রঙের পরিবর্তন হবে। এই তিনটাই কিন্তু দেখতে পাই যে আমরা কিসে? রাসায়নিক পরিবর্তন আমরা এই তিনটাই দেখতে পাই। ঠিক আছে, তাহলে উপরের সবগুলি পর্যবেক্ষণের দ্বারাই আমরা বুঝতে পারি রাসায়নিক পরিবর্তন হয়েছে কি না। ঠিক আছে, আচ্ছা সাবলিমেশন মানে কি বলো দেখি? একটা এখানে তোমাদের কোশ্চেন হতো, ঠিক মনে পড়ে গেল। সাবলিমেশন, ঠিক আছে, SUBLIMATION, সাবলিমেশন, এটা মানে কি? এটা হচ্ছে তোমাদের সেই প্রসেস যেটাতে কি হয়? সলিড থেকে গ্যাস হয়, অর্থাৎ কঠিন থেকে গ্যাস। এখানে তোমাদের কি রয়েছে? দেখো এখানে তোমাদের রয়েছে গ্যাস থেকে কঠিনকে কি বলা হয়? ডিপোজিশন। ঠিক আছে, গ্যাস থেকে কঠিনকে বলা হচ্ছে কি? ডিপোজিশন। আর যেই তোমাদেরকে বলা হয় কঠিন থেকে গ্যাস হওয়ার পদ্ধতি কি বলে, তখন মনে রাখবে সেটা হয়ে যাবে সাবলিমেশন। ঠিক আছে, কঠিন থেকে গ্যাস হচ্ছে সাবলিমেশন, মনে রাখবে তথ্যটা। ওকে, চলো নেক্সট দেখো, নিচের কোনটি ভৌত পরিবর্তন বলো? নিচের কোনটি ভৌত পরিবর্তন? জলের বরফে রূপান্তর, মানুষের শ্বসন, মানুষের খাদ্য হজম, দুধ থেকে দই উৎপাদন। দেখো খুব ভালোভাবে দেখো, মানুষের শ্বসন, এটা কি পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায়? নিশ্চয়ই যায় না, ঠিক না? তাহলে বাকি দেখো তোমাদের অপশান 3, মানুষের খাদ্য হজম। ধরে নাও খাদ্যটা তোমার হজম হয়ে গেল, তাহলে কি তুমি পূর্বের অবস্থায় খাদ্যটাকে পেতে পারো? কখনোই পাবে না। দুধ থেকে দই, এটাও কি পূর্বের অবস্থায় পাওয়া যায়? পাওয়া যায় না।
তাহলে এখানে রাইট আনসার কী হবে? অপশান এ হবে। জলের বরফে রূপান্তর হচ্ছে ভৌত পরিবর্তন, কারণ বরফকে জল এবং জলকে বরফ দুটোই করা যায়, তাহলে হচ্ছে ভৌত পরিবর্তন। এটা গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন। ওকে, চলো নেক্সট। এইভাবে তোমাদের পিডিএফটাতে যেমন রয়েছে ঠিক সেভাবেই সাজানো থাকবে, ঠিক আছে? পিডিএফ তোমরা যদি ডিটেলসের পিডিএফটা চাও তো আমি দেখছি 5 তারিখ পর্যন্ত সময় লেগে যাবে ডিটেলসটা বানাতে। আর যদি এভাবে যেমনটা রয়েছে সেভাবে তোমরা পেতে চাও তাহলে তোমাদের ওই 1 তারিখেই পেয়ে যাবে। তো তোমরা একটু জানাবে ডিটেলসের পেতে চাও নাকি জাস্ট কোশ্চেন আনসার পেলেই হবে, ঠিক আছে? দেখো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? রাইট আনসার করো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, ঠিক আছে? রাসায়নিক পরিবর্তন নয় কোনটা? এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন 3, জল থেকে জলীয় বাষ্প উৎপাদন। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন নয়, ঠিক আছে? জল থেকে জলীয় বাষ্প উৎপাদন। দেখো, জল থেকে জলীয় বাষ্প হয়, আবার জলীয় বাষ্প থেকেই জল হয়, তো এটা তোমার ভৌত পরিবর্তন, কারণ পূর্বের অবস্থায় ফিরে আসছে। সো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন নয়, রাইট আনসার অপশন 3। ওকে, নেক্সট দেখো, এই যে তোমরা এখানে এক্সাম্পলটা দেখতে পেলে, জল থেকে জলীয় বাষ্প উৎপাদন, এটাই হচ্ছে বৃষ্টির লীলা, ঠিক আছে? মানে এই যে বৃষ্টি হয়, ঠিক আছে, বৃষ্টিটা কী করে হয়? নিচের যে জলটা রয়েছে আমাদের এখন বর্তমানে পৃথিবীতে, সেই জলটা এই যে দেখতে পাচ্ছ এখন গ্রীষ্মকাল চলছে, সূর্য সেটা তার রশ্মির দ্বারা পুরো উত্তপ্ত করে বাষ্পে পরিণত করে ফেলবে, এবার উপরে সেটা গিয়ে জমাট হবে, কিছুদিন পর শীতল হাওয়া দ্বারা সেটাই আবার পৃথিবীতে পড়বে, ঠিক আছে? তো কী হচ্ছে, জলটা জলেই থেকে যাচ্ছে, ঠিক আছে? আবার কখনো বাষ্প হচ্ছে, মানে আলটিমেট ব্যাপারটা হচ্ছে সেই তোমাদের কী বলবো, পূর্বের অবস্থায় আসছে, আবার সেই নতুন অবস্থা সৃষ্টি হচ্ছে, তো এই জন্য এটা ভৌত পরিবর্তন। ওকে, চলো নেক্সট দেখো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? বলো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? এখানে তোমাদের রাইট আনসার হবে রাসায়নিক পরিবর্তন কোনটি? অপশান এ, দুধ থেকে দই উৎপন্ন হয়, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? এই একটা কোশ্চেন দেখো কতবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে? বাকি দেখো, শুষ্ক বরফের উৎপাদন, এটা হচ্ছে কি? শুষ্ক বরফের উৎপাদনটা হচ্ছে তোমাদের ভৌত পরিবর্তন, ঠিক আছে? ভৌত পরিবর্তন, এটাও তোমাদের কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, দেখলে তোমরা প্রিভিয়াসে। জল ও বালির একসাথে মিশ্রিত হওয়া, এটা হচ্ছে কি? এটাও তোমাদের হচ্ছে ভৌত পরিবর্তন। ধরে নাও তুমি জল এবং বালিকে একসাথে মিশ্রিত করে দিলে, তাহলে কি হবে? আবার সেটাকে তো তুমি ফিরে পেতে পারো, ঠিক আছে, বালিতে বা জলে, তো এই জন্য এটা ভৌত পরিবর্তন। চিনি এবং জলের একসাথে মিশ্রণ করলে তো কী হবে? তুমি চাইলেই সেই চিনিটাকে আবার ফিরে পেতে পারো বা জলটাকে ফিরে পেতে পারো, ঠিক আছে? এখানে একসাথে মিশ্রণ বলেছে, এবার বলেনি যে একসাথে মিশ্রণ করে তোমার পুরোটাই করে দেওয়া। ওকে, তো এই জিনিসগুলো বুঝতে শিখতে হবে। তাই এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার অপশান এ। দেখো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? এটাই হচ্ছে তোমাদের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জের লাস্ট কোশ্চেন। নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? বলো, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের কোনটা? অপশন 3, বরফের গলন। এটা কিন্তু ভৌত পরিবর্তন নয়, ঠিক আছে? বরফের গলনটা হচ্ছে তোমাদের নয়, এটা আমি ভুল পড়লাম। নিচের কোনটি ভৌত পরিবর্তন? তাহলে রাইট আনসার হয়ে যাবে তোমার বরফের গলন। বরফের গলন হচ্ছে ভৌত পরিবর্তন, বরফের গলন হচ্ছে ভৌত পরিবর্তন। ক্লিয়ার? বাকি দেখো, এখানে তোমাদের আঙুরের উৎসেচন, এটা হচ্ছে তোমাদের উৎসেচন মানেই রাসায়নিক পরিবর্তন, মনে রাখবে এই ভাষাটা, ঠিক আছে? উৎসেচন মানে হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন। ফল পেকে যাও মানে রাসায়নিক পরিবর্তন, কারণ ফলটা পেকে গেলে তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে পেতে পারো না, কাঁচা করতে পারো কি? ফল পাকাকে পারবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে দই উৎপাদন, এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। ওকে, চলো এবার আমরা ভিজিট করব 4 নম্বর চ্যাপ্টারতে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে তোমাদের ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে? ল অফ কনজারভেশন অফ মাস। তো চলো এই কোশ্চেনে এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন কী রয়েছে, নিচের কোন সূত্র অনুযায়ী বলা যায় যে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি বা ধ্বংস করা যায় না? রাসায়নিক বিক্রিয়ায় তৈরি বা ধ্বংস করা যায় না কি? স্থির সমানুপাতিক সূত্র, বিপরীত সমানুপাতিক সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র। কোন সূত্রটাকে বলছে রাসায়নিক বিক্রিয়ায় কী করা যায় না? তৈরি করা যায় না বা ধ্বংস করা যায় না। তো এখানে রাইট আনসার কী হবে? এখানে রাইট আনসার হবে তোমাদের অপশন 4, ভরের সংরক্ষণ সূত্রকে রাসায়নিক বিক্রিয়ায় কী করা যায় না? তৈরি বা ধ্বংস করা যায় না। ওকে, এবার দেখো, এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা দ্য ল অফ মাস কনজারভেশন, এটা কে দিয়েছিল, ঠিক আছে? এটা কে ফর্মুলেট করেছিল? তো মনে রাখবে এটা ফর্মুলেট করেছিল কে? বিজ্ঞানী ল্যাভোইসিয়ার, ঠিক আছে? কে ফর্মুলেট করেছিল? বিজ্ঞানী ল্যাভোইসিয়ার, ঠিক আছে? তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন বলো? তিনি ফ্রেঞ্চ বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি, কখনো জিজ্ঞেস করে, তিনি ফ্রেঞ্চ বিজ্ঞানী ছিলেন। ওকে, আচ্ছা, বাকি তো আর এখান থেকে তোমাদের ইনফরমেশান নেই। চলো নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা নির্দেশ করে। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা নির্দেশ করে কোন সূত্র বলো? রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা নির্দেশ করে কোন সূত্র? এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে কি? অপশান এ, ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র রাসায়নিক বিক্রিয়ার
সাম্যাবস্থা নির্দেশ করে। দেখো জাস্ট এই কোশ্চেনটা তোমাদের ঘোরানো রয়েছে, অন্য কিছু রয়েছে কি এখানে? কি বললো তোমাদের যে নিচের কোন সূত্র অনুযায়ী বলা যায় যে রাসায়নিক বিক্রিয়ায় ধ্বংস বা তৈরি করা যায় না। আবার এখানে কি জিজ্ঞেস করছে? রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা নির্দেশ করে। ঠিক আছে, সাম্যাবস্থা নির্দেশ করে। দুটো কোশ্চেনে একই রয়েছে, জাস্ট এদিক ওদিক করে ঘোরানো রয়েছে। দুটোরই রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের কি অপশান একই রয়েছে, অপশান একই নয়, অপশানগুলো আলাদা রয়েছে, আনসারটাই কি ভরের সংরক্ষণ সূত্র। ওকে, চলো নেক্সট। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের যোগফল স্থির থাকে, একে কী বলে? রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের যোগফলটা স্থির থাকে, একে কি বলা হয়? বলো দেখি, এটাই কি বলা হয়? এটাকে বলা হয় তোমার স্যাম অপশন 4 ভরের সংরক্ষণ সূত্র। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের যেটা যোগফল সেটা স্থির থাকে। ঠিক আছে, ওই যে তোমাদেরকে বললাম ধ্বংস বা সৃষ্টি করা যায় না, তাহলে স্থির থাকবে। ধ্বংস বা সৃষ্টি করা যায় না মানেই স্থির থাকবে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে তোমার ভরের সংরক্ষণ সূত্র। দেখো একটাই কোশ্চেন কিন্তু কতভাবে জিজ্ঞেস করা হয়েছে সেটা দেখো তুমি। ঠিক আছে, কোশ্চেনটাকে কতভাবে জিজ্ঞেস করেছে, আর এই একটাই কোশ্চেনকে তোমাদের এখানে জিজ্ঞেস করেছিল। দেখো আরআরবি গ্রুপ ডি, আরআরবি জেই, আরআরবি জেই এখান থেকে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন, চ্যাপ্টার নাম্বার 5 ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে? কোন বিজ্ঞানী প্রস্তাব দেন স্থিরতার সূত্র? বলো, কোন বিজ্ঞানী প্রস্তাব দিয়েছিলেন স্থিরতার সূত্র? অর্থাৎ বলতে পারো দ্য ল অফ কনস্ট্যান্ট রেশিও। ঠিক আছে, দ্য ল অফ কনস্ট্যান্ট রেশিও এটা কে তোমাদের প্রোপাউন্ডেড করেছিল? বলো, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে অপশান 2 জোসেফ প্রুস্ট। ঠিক আছে, জোসেফ প্রুস্ট। দেখো ইংরেজিতে নামটা থাকতে পারে, তোমাদেরকে আমি লিখে দিচ্ছি এখানে মিনিংটা। জোসেফ প্রুস্ট, PROUST। তিনি কি করেছিলেন? তিনি দ্য ল অফ কনস্ট্যান্ট রেশিও প্রোপাউন্ডেড করেছিলেন। ওকে, অর্থাৎ প্রস্তাব দিয়েছিলেন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 41 স্থির অনুপাতের সূত্র অনুযায়ী কোনটা সঠিক? অপশানগুলো থেকে পড়তে হবে। স্থির অনুপাতের সূত্র অনুযায়ী কোনটা সঠিক? এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে কোনটা? বলো, এখানে রাইট আনসার গিয়ে দাঁড়াবে তোমাদের অপশান 3 রাসায়নিক পদার্থের পরমাণুগুলি নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত থাকে। এটা হচ্ছে কি স্থির অনুপাতের সূত্র অনুযায়ী, স্থির অনুপাতের সূত্র অনুযায়ী। তাহলে স্থির অনুপাতের সূত্রটা তোমাদেরকে জানতে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, বিভিন্ন পদার্থের পরমাণু ভর বিভিন্ন ও রাসায়নিক ধর্ম আলাদা, এটাও নয়। ঠিক আছে, পরমাণুগুলি যুক্ত হয়ে কম সংখ্যায় এবং বড় রাসায়নিক পদার্থ তৈরি করে, এটাও স্থির অনুপাতের সূত্র নয়। এই স্থির অনুপাতের সূত্র হচ্ছে তোমাদের এটা, রাসায়নিক পদার্থের পরমাণুগুলির নির্দিষ্ট ভরের সমানুপাতে যুক্ত হয়, এটা হচ্ছে স্থির অনুপাতের সূত্র। ওকে, গ্রুপ ডিতে দেখো জিজ্ঞেস করা কোশ্চেন। এই জন্য তোমাদেরকে বলি, দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনটা কোনখান থেকে জিজ্ঞেস করছে, কি লেভেলে জিজ্ঞেস করছে। এবার প্রশ্ন হচ্ছে তোমাকে বেসিকটা তো পড়তে হবে। বেসিকগুলো কোথায় পাবে? ক্লাস 10-এর বই খোঁজো। ক্লাস 10-এর দেখো চ্যাপ্টার রয়েছে তোমাদের পরমাণুর গঠন। ঠিক আছে, ওই চ্যাপ্টার থেকেই এই কোশ্চেনগুলো রয়েছে সব, পরমাণুর গঠন চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে, পরমাণুর গঠন, মৌলের ধারণা, ওই চ্যাপ্টারগুলো পড়ো ডিটেলসে, এগুলো সব পারবে। পড়তে তোমাকে জাস্ট রিডিংটা পড়ে থাকো, বাকি কোশ্চেন সেট আপটা তোমার পেড কোর্সে কাজ হয়ে যাবে। যে কী লেভেলের কোশ্চেন, কী বলতে চাইছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে আমি তার ধরে ধরে বোঝাতে পারছি না তোমাদেরকে যে স্থির অনুপাতের সূত্র কী জিনিস, এই কী জিনিস, তাহলে অনেক লেন্থি হয়ে যাবে। এক একটা চ্যাপ্টার এক একটা তোমাদের কী বলবো ক্লাস হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। তো অত তার সময় নেই, সেই জন্যই বলছি তোমাদেরকে যে তোমরা বেসিকটা পড়ো, এখানে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা। ঠিক আছে, কী লেভেলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেই জিনিসটা তোমার হয়ে যাবে, অর্থাৎ মাইন্ডসেটের কাজটা হয়ে যাবে। নেক্সট দেখো, নিচের কোন সূত্র অনুসারে কোনো রাসায়নিক পদার্থ তৈরি হয় নিজস্ব উপাদান দ্বারা এবং নিজস্ব ভরের অনুপাতে যুক্ত হয়? এখানেও সূত্র বলছে, নিচের কোন সূত্র অনুসারে কোনো রাসায়নিক পদার্থ তৈরি হয় নিজস্ব উপাদান দ্বারা এবং নিজস্ব ভরের অনুপাতে যুক্ত হয়? তো চলো দেখি রাইট অ্যান্সার করো। দেখো এই জন্যই তোমাদেরকে আমি বলি যে কোনো কিছু তোমরা স্কিপ করবে না। এটা নয় যে জাস্ট আমি ডেফিনেশনটা কেন পড়বো, আমি তো শুধু কোশ্চেন পড়বো, আনসার পড়বো। দেখো ডেফিনেশনগুলোই তোমাদের জিজ্ঞেস করেছে, এই জন্য আমি তোমাদেরকে বারংবার বলি যে কোনো জিনিস তোমাদের স্কিপ করা যাবে না, সমস্ত কিছু রিডিং করতে হবে। ঠিক আছে, তারপরে তোমরা এবার পরে যখন পড়বে, রিভিশন করবে, তখন তোমরা মার্ক করে করে পড়তে পারো, কিন্তু ফার্স্ট তোমাদের কোনো কিছুই মিস করা যাবে না। ঠিক আছে, তো চলো এই কোশ্চেন আনসার হবে তোমাদের অপশানে স্থির অনুপাতের সূত্র। ঠিক আছে, ল অফ কনস্ট্যান্ট রেশিও, এটা হচ্ছে কি তোমাদের, এই সূত্রটা বলে যে কোনো রাসায়নিক পদার্থ তৈরি হয় নিজস্ব উপাদান দ্বারা এবং নিজস্ব ভরের অনুপাতে যুক্ত হয়। এটা কে বলে? এটা স্থির অনুপাতের সূত্র বলে। ঠিক আছে,
যদি একটা এক্সাম্পল বলি তো দেখো এক্সাম্পলটা তোমরা দেখো এখানে 2Na প্লাস Cl2 সমান হচ্ছে তোমাদের 2NaCl, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের প্রমাণ একটা, ওকে, বা এক্সাম্পল বলতে পারো। এবার কথা হচ্ছে এটা কে দিয়েছিল, এই ফর্মুলাটা তোমাদেরকে বললাম যে, ঠিক আছে, কে দিয়েছিল, ফোরস্ট দিয়েছিল, ওকে। চলো নেক্সট দেখো, একটি কার্বন ডাইঅক্সাইডের নমুনাতে কার্বন ও অক্সিজেনের অনুপাত 3:8, এটি কোন সূত্রকে মান্য করে? বলো দেখি রাইট অ্যান্সার কী হবে, এটা কোন সূত্রকে মান্য করে? একটি কার্বন ডাইঅক্সাইডের নমুনাতে কার্বন ও অক্সিজেনের অনুপাত 3:8, এটি কোন সূত্রকে মান্য করে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন 2, স্থির অনুপাতের সূত্রকে মান্য করে থাকে। একটি কার্বন ডাইঅক্সাইডের নমুনাতে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 3:8, এটা স্থির অনুপাতের সূত্রকে মান্য করে থাকে, ওকে। চলো এবার যাচ্ছি আমরা ডাল্টনের অ্যাটমিক থিওরিতে, অর্থাৎ ডাল্টনের যে পরমাণুর তথ্য, সেই পরমাণু তথ্য নিয়ে এবার আমরা জানবো, ঠিক আছে। দেখো এখানে কী রয়েছে, ডাল্টনের সূত্র কিসের ভিত্তিতে গঠিত? এটা সবথেকে মোস্ট রিপিটেড কোশ্চেন। বলো ডাল্টনের সূত্র কিসের ভিত্তিতে তৈরি? ডাল্টনের সূত্র হচ্ছে তোমাদের কিসের ভিত্তিতে তৈরি? অপশন 2, রাসায়নিক সংযুক্তিকরণের মাধ্যমে তৈরি, ইংরেজিতে বলতে গেলে কেমিক্যাল কম্বিনেশন, ঠিক আছে, কেমিক্যাল কম্বিনেশন দ্বারা হচ্ছে তোমাদের ডাল্টন থিওরি বেস করে রয়েছে, ওকে। দেখো গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন। এবার হচ্ছে দেখো তোমাদেরকে বলতে পারে যে অ্যাকর্ডিং টু ডাল্টন অ্যাটমিক থিওরি কী কী রিপ্রেজেন্ট করে, তো তোমাদের এখানে হয়ে যাবে ল অফ কনভারসেশন অফ মাস অ্যান্ড কনস্ট্যান্ট রেশিও ল, অর্থাৎ হচ্ছে তোমাদের স্থির অনুপাতের সূত্র, আরেকটা হচ্ছে তোমাদের কি ভর সংরক্ষণ সূত্র। এই দুটো সূত্র কি করে মেনে চলে ডাল্টনের সূত্র, ওকে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46, ডাল্টনের তত্ত্ব নিচের কোনটি ব্যাখ্যা দেয়? ডাল্টনের তত্ত্ব নিচের কোনটির ব্যাখ্যা দেয়, বলো দেখি। ডাল্টনের তত্ত্ব নিচের কোনটির ব্যাখ্যা দেয়? রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন 2, ঠিক আছে, ভরের সংরক্ষণ ও স্থির অনুপাতের সূত্র। দেখো এই যে তোমাদেরকে তথ্যটা বললাম সেটা এখানে জাস্ট ইনক্লুড রয়েছে, ঠিক আছে। তাহলে ডাল্টনের তত্ত্ব কী দেয়? ভরের সংরক্ষণ ও স্থির অনুপাতের সূত্র দেয়। বা এই কোশ্চেনটাকেই তোমাদের আগে জিজ্ঞেস করেছিল যে ডাল্টনের তত্ত্ব কিসের ভিত্তিতে তৈরি, ঠিক আছে, বা কিসের বেসতে তৈরি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ভরের সংরক্ষণ ও স্থির অনুপাতের সূত্র। একটাই কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা বিভিন্নভাবে সেট আপ করা হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের অনলাইন এক্সামের একটা প্লাস পয়েন্টও বলতে পারো, মাইনাস পয়েন্টও বলতে পারো। প্লাস পয়েন্ট কি? প্লাস পয়েন্ট হচ্ছে যে একটাই কোশ্চেন, শুধু কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে বেসিকটা, যদি বুঝতে পারো তাহলে সমস্ত কোশ্চেন ইজি, আর যদি বুঝতে না পারো ঘোরানো ভাষাটা তাহলে তোমার সমস্ত কোশ্চেনের টাফ মনে হবে, ঠিক আছে। কারণ তোমাদের এখানে ডাইরেক্ট জিজ্ঞেস করবে না যে ডাল্টনের তত্ত্ব কোন দুটি সূত্রের উপর নির্ভর করে, এইভাবে কোশ্চেনটা কখনোই জিজ্ঞেস করবে না, জাস্ট তোমাকে বিভিন্নভাবে কোশ্চেনটা ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করবে, ওকে। চলো নেক্সট দেখো, ডাল্টনের তত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতিটি সত্য? ডাল্টনের তত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতিটি সত্য? বলো দেখি এখানে রাইট অ্যান্সার কী হবে। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, পরমাণুগুলি অবিভাজ্য কণা দ্বারা গঠিত। পরমাণুগুলি অবিভাজ্য কণা দ্বারা গঠিত, এটা হচ্ছে ডাল্টনের যে তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী সত্য বিবৃতি, ওকে। দেখো ডাল্টনের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক ত্রুটি রয়েছে, কিন্তু ত্রুটিটা তো এখানে বলেনি, আমাদেরকে সত্যটা বলেছে। তো সত্য হচ্ছে পরমাণুগুলি অবিভাজ্য কণা দ্বারা গঠিত, ওকে। নেক্সট দেখো পরবর্তী তথ্য রয়েছে তোমাদের, পরবর্তী তথ্য হচ্ছে নিচের কোন বিবৃতিটি ডাল্টনের তত্ত্ব থেকে পাওয়া যায় না? বলো নিচের কোন বিবৃতিটি ডাল্টনের তত্ত্ব থেকে পাওয়া যায় না? এখানে রাইট অ্যান্সার কী হবে? দেখো পড়ো, বিভিন্ন পদার্থের ভর রাসায়নিক বৈশিষ্ট্য বিভিন্ন, পরমাণুগুলি যুক্ত হয়ে ক্ষুদ্র অনুপাতেও বড় অণু তৈরি করে, পরমাণুকে দেখা যায় না এবং তাদেরকে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তৈরি বা ধ্বংস করা যায় না, সমকক্ষ পদার্থ তৈরি হয় ক্ষুদ্র কণা দ্বারা, তাদের অণু বলে। তাহলে কোনটা বলছে অসত্য, ঠিক আছে, কোনটা অসত্য বা কোন বিবৃতিটা পাওয়া যায় না ডাল্টনের তত্ত্ব থেকে, সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে রাইট অ্যান্সার হবে আমাদের অপশান 4, ঠিক আছে। সমকক্ষ পদার্থ তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা, তাদের অণু বলে, এই তথ্যটা পাওয়া যায় না ডাল্টনের তথ্য থেকে, ঠিক আছে, এই বিবৃতিটা পাওয়া যায় না ডাল্টনের তথ্য থেকে, ওকে। দেখো গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন। নেক্সট দেখো, এই জন্য হচ্ছে ব্যাপারটা যে গ্রুপ ডিতে সায়েন্সটা টাফ হয়ে যায়। দেখো তোমরা যদি পড়ো যে ডাল্টনের
পরমাণুবাদ চ্যাপ্টারটা, তো তোমরা কী পড়বে? ডাল্টনের পরমাণুতে কোথায় নিউক্লিয়াস, কোথায় প্রোটন, কোথায় ইলেকট্রন, বা কে আবিষ্কার করে, কত খ্রিস্টাব্দে আবিষ্কার করে। কিন্তু এখানে দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের ওইভাবে একটাও কোশ্চেন জিজ্ঞেস করেছে যেগুলো তোমাদের একদম মানে কি বলবো, সেই সংজ্ঞা বেস কোশ্চেন, বা বলতে পারো ডেফিনেশন বেস কোশ্চেন, বা বলতে পারো তোমাদের সেই বৈশিষ্ট্য বেস কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করছে। ওকে, তো এই জন্য শুধু যে ইম্পর্টেন্টটা পড়লেই সায়েন্সটা তুমি কভার করতে পারবে এমনটা নয়, তোমাকে দেখতে হবে যে কোশ্চেনটা কোন জায়গায় জিজ্ঞেস করেছে, তাহলে সেই জিনিসগুলো আমি পড়বো। তো এটাই তোমার কাজে লাগবে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দ্বারা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমার ধারণাটা কমপ্লিট পৌঁছাবে যে তুমি কোন লেভেলের কোশ্চেন পেতে পারো, ঠিক আছে। নতুবা হয়তো যখন তোমরা প্র্যাকটিস সেটে দেখবে তখন দেখবে এই লেভেলের কোশ্চেন একটাও নেই, আর পরীক্ষায় যখন এই কোশ্চেনটা দেখবে তখন সেই আকাশ থেকে পড়ে যাবে। এই জন্য এই প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে যে কী লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করেছে। তারপর যখন তোমরা বেসিক পড়বে না, তখন তোমাদের পড়াটা একটা লেভেলের হবে, লেজেন্ডারি পড়া হবে, ঠিক আছে, যে আমি জানতে পারছি যে কোন কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। চলো, সে টিসিএস কোশ্চেন করুক বা তোমাদের এনএসসিআইটি কোশ্চেন করুক, কোশ্চেনের লেভেল দেখে নেবে তোমরা এরকমই থাকবে। কারণ এই পিডিএফটা আমি এবারে পাবলিশ করছি, পরেরটাতে আমি আরও সেই 2000 এই যে তোমাদের 22-এর কোশ্চেনগুলো হচ্ছে তখন আমি এটা এড করব, তখন দেখে নেবে তোমরা, ঠিক আছে। কোশ্চেনের যদি কোনো পরিবর্তন থাকে, একই টাইপের কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা এদিক ওদিক হবে, অন্য কিছু না। নেক্সট দেখো, কে সর্বপ্রথম বলেন যে পরমাণু অবিভাজ্য? কে সর্বপ্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য? তো রাইট অ্যান্সার কী হবে? অপশন এ, ডাল্টন বলেছিলেন এই তথ্যটা। ওকে, বা এই উক্তিটা দিয়েছিলেন ডাল্টন। ওকে, আচ্ছা, অ্যাকর্ডিং টু ডাল্টন অ্যাটমিক থিওরি, মনে রাখবে, এভরি সাবস্টেন্স কনস্টিটুয়েন্ট অফ স্মল পার্টিসিপেল কল্ড অ্যাটম, এটা মনে রাখবে, ঠিক আছে। দ্য অ্যাটম ক্যান নট বি ডিভাইডেড এনি কেমিক্যাল অর ফিজিক্যাল মেথড, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো, ডাল্টনের কোন তত্ত্ব অনুসারে ভরের সংরক্ষণ সূত্র পাওয়া যায়? ডাল্টনের কোন তত্ত্ব অনুসারে ভরের সংরক্ষণ সূত্র পাওয়া যায়? দেখো ওই কোশ্চেনটাকে জাস্ট ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, তখন তোমরা জানলে যে ডাল্টনের তত্ত্ব থেকে কোন সূত্র পাওয়া যায়। এবার কি বলছে, ডাল্টনের কোন তত্ত্ব থেকে ভরের সংরক্ষণ সূত্র পাওয়া যায়। মানে বুঝতে পারছো একটা কোশ্চেনকে কতভাবে ঘুরিয়ে জিজ্ঞেস করছে পরীক্ষায়। তো রাইট অ্যান্সার হবে তোমাদের এখানে কি অপশন 4, ঠিক আছে। অপশন 4 হচ্ছে এখানে তোমাদের রাইট আনসার। পরমাণুকে দেখা যায় না এবং কোনো রাসায়নিক বিক্রিয়ায় তৈরি বা ধ্বংস করা যায় না, এটাই বলে যে ভরের সংরক্ষণ সূত্রের সাথে, এই তথ্যটা থেকে ভরের সংরক্ষণ সূত্র পাওয়া যায় ডাল্টনের তথ্য থেকে, ঠিক আছে। ডাল্টনের যে তথ্য রয়েছে যে পরমাণুকে দেখা যায় না, কোন রাসায়নিক বিক্রিয়ায় তৈরি বা সৃষ্টি করা যায় না, এই যে তথ্যটা, এই তথ্যটা দ্বারাই আমরা ভরের সংরক্ষণ সূত্রটা পেয়ে থাকি। ওকে, চলো নেক্সট দেখো, কে সর্বপ্রথম বলেন যে প্রত্যেক পদার্থের একটি নির্দিষ্ট ভর আছে? কে সর্বপ্রথম বলেন যে প্রত্যেক পদার্থের একটি নির্দিষ্ট ভর আছে? এই তথ্যটা কে দিয়েছিলেন প্রথম? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ, ডাল্টন। ডাল্টন বলেছিলেন প্রত্যেক পদার্থের একটা নির্দিষ্ট ভর আছে, এটা সর্বপ্রথম বলেছিলেন ডাল্টন। ওকে, ডাল্টন কোথাকার সায়েন্টিস্ট ছিল বলো দেখি? ডাল্টন ছিল তোমাদের ইংল্যান্ডের সায়েন্টিস্ট, ঠিক আছে, বা ইংলিশ সায়েন্টিস্ট বলতে পারো। ওকে, চলো নেক্সট দেখো, নিচের কোন বিজ্ঞানী পদার্থের প্রকৃতির সাধারণ তথ্য দেন? নিচের কোন বিজ্ঞানী পদার্থের প্রকৃতির সাধারণ তথ্য দেন? এখানে রাইট অ্যান্সার কী হবে তোমাদের? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, ডাল্টন, ঠিক আছে। এখানেও রাইট অ্যান্সার গিয়ে দাঁড়াবে কি? ডাল্টন। ওকে, ডাল্টন পদার্থের প্রকৃতির সাধারণ তথ্য দিয়েছিল, পদার্থের প্রকৃতির সাধারণ তথ্য দিয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ডাল্টনের কোনো তত্ত্বের ফলস্বরূপ আমরা ভরের সংরক্ষণ সূত্র পাই। আবার সেই কোশ্চেনটা, একই কোশ্চেন দেখো, এটা যেইতে জিজ্ঞেস করা কোশ্চেন, ওটা ছিল তোমাদের গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন। তো বুঝতে পারছো, মানে তোমাদের অতীতেও কোশ্চেন একইটা রিপিট হয়েছে আর ভবিষ্যতেও রিপিট হবে, এটা শিওর, ঠিক আছে। তোমরা দেখে নেবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো থেকেই কিছু না কিছু কোশ্চেন তোমাদের গ্রুপ ডিতে রিপিট হবেই, ঠিক আছে। এই পিডিএফটাতে প্রায়, পিডিএফ না, এই ইউথের বইটাতে তোমাদের কোশ্চেন রয়েছে 8000। দেখে নেবে এই 8000-এর মধ্যে আমি বলে দিচ্ছি মিনিমাম তোমাদের ওই 3 থেকে 4000 কোশ্চেন রিপিট হবে, 3 থেকে 4000 কোশ্চেন রিপিট হবে। এবার কথা হচ্ছে দেখো, সব শিফটে তার সমস্ত কোশ্চেন কমন আসবে না, হয়তো দেখা গেল কারো শিফটে 2-3টি কোশ্চেন কমন এলো, কারো শিফটে 5 থেকে 7টি এলো। এবার তোমার এটা লাখের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। বাট কোশ্চেনগুলো কমন আসবে, এটা শিওর। কারণ তোমরা দেখতেই পাচ্ছ ডাল্টনের কোন তত্ত্বের ফলস্বরূপ আমরা ভরের সংরক্ষণ সূত্র পাই? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, পরমাণুকে দেখা যায় না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় ধ্বংস করা যায় না। দেখো একই কোশ্চেন, এই কোশ্চেন তোমাদের গ্রুপ ডিতে জিজ্ঞেস করেছিল কি না? দেখো দেখো গ্রুপ ডিতে জিজ্ঞেস করেছিল, দেখো এটা গ্রুপ ডি 2018-তে জিজ্ঞেস করা কোশ্চেন, ঠিক আছে। আবার এই কোশ্চেনটাই দেখো তোমাদের জিজ্ঞেস করেছিল 2019-এ, যেইতে 2019-এ জিজ্ঞেস করেছিল। ওকে, তো কেন 2022-এ জিজ্ঞেস করতে পারবে না? ঠিক না, পরপর যদি কাছাকাছি ইয়ারগুলোতে জিজ্ঞেস করতে পারে, তাহলে এখন তো তোমাদের 2022 ডেফিনেটলি জিজ্ঞেস করার চান্স রয়েছে। ওকে, চলো এবার দেখো তোমাদের এই চ্যাপ্টারে কিছুগুলো ন্যুমেরিক্যাল কোশ্চেন রয়েছে। মলিকুল অর অ্যাটমিক ওয়েট। ওকে,
মলিকুল আর অ্যাটমিক ওয়েট কীভাবে নির্ণয় করতে হয় এই চ্যাপ্টার থেকে তোমরা জানবে। খুব ভালোভাবে দেখবে, এখানে তোমাদের কিছু ন্যুমেরিক্যাল কোশ্চেন রয়েছে। ওকে, তো চলো এরপর আমরা অণু আর পরমাণুর ওয়েট বার করব, তাই না? দেখো মলিকুল মানে কি? মলিকুল মানে কি? মলিকুল মানে হচ্ছে তোমাদের অণু, ঠিক আছে? মলিকুল মানে হচ্ছে অণু, আর অ্যাটমিক মানে হচ্ছে পরমাণু। এটা তো আই থিঙ্ক জানো। চলো এবার দেখো তাহলে তোমাদের এখানে নাম্বার 54 কোশ্চেন কী বলছে এখানে, পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি করে। পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি করে কি তৈরি করে বলো? পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি করে কি? অণু, মৌল, নাকি মৌল ও সংকর ধাতু, নাকি সংকর ধাতু? রাইট আনসার হবে তোমাদের এখানে অপশন এ, পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে অণু তৈরি করে। ঠিক আছে, পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে অণু তৈরি করে। ওকে, দেখো যেইতে জিজ্ঞেস করা কোশ্চেন। চলো নেক্সট দেখো, একই মৌলের পরমাণু অথবা বিভিন্ন মৌল তৈরি করে। একই মৌলের পরমাণু অথবা বিভিন্ন মৌল তৈরি করে কি বলো? একই মৌলের পরমাণু অথবা বিভিন্ন মৌল তৈরি করে কি জিনিস? আনসার করে দেখি। রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন এ, সরি অপশান 1, অণু। একই মৌলের পরমাণু অথবা বিভিন্ন মৌল তৈরি করে অণু। ওকে, চলো নেক্সট দেখো। আচ্ছা, এই ব্যাপারটা একবার ক্লিয়ার করে নিই, ঠিক আছে? ওই অণু, পরমাণু, তোমাদের নিউট্রন, এই জিনিসগুলো একবার দেখে নিই আমরা। ওকে, দেখো মোবাইলটা তোমরা রোটেট করে নেবে, ঠিক আছে? এটা যদি আমি পোর্ট্রেট করছি তো অন্যভাবে দেখাচ্ছে, ঠিকঠাক বোঝাতে অসুবিধা হবে। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমরা অণু আর পরমাণু ডিফারেন্ট, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ডেফিনেশনও বার করতে পারো আর তোমরা পার্থক্যও বার করতে পারো। এই জায়গাগুলো যদি তোমরা ঠিকঠাক মনে রাখতে পারো, এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন উদ্ধার হবে। দেখো দেখতে পাচ্ছ অণু আর এই রয়েছে তোমাদের পরমাণু। তো অণু কাকে বলে? অণু কাকে বলে? এবার এটা তোমাদের প্রথম প্রশ্ন। দেখো অণু কাকে বলে যদি একদম সংজ্ঞা তোমাদেরকে জিজ্ঞেস করে, তো মনে রাখবে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাগুলিতে ওই পদার্থটির সমাপ্ত ধর্ম উপস্থিত থেকে এবং যে কণাগুলি স্বাধীনভাবে থাকতে পারে সেই পদার্থগুলিকে মৌলিক বা যৌগিক পদার্থের অণু বলা হয়। ক্লিয়ার? এবার বলছি পরমাণু কাকে বলে। দেখো পরমাণু প্রপার সংজ্ঞা হচ্ছে কোনো একটি মৌলের যে ক্ষুদ্রতম কণাটিতে ওই মৌলটির সমাপ্ত ধর্মই উপস্থিত থাকে এবং যে কণাটি রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে সেই কণাকে ওই মৌলের পরমাণু বলে। ক্লিয়ার? চলো ডেফিনেশন যদি মুখস্থ নাও থাকলো কোনো সমস্যা নেই। দেখো এই পার্থক্যটা মনে রাখবে। এখানে দেখো নাম্বার 1 পয়েন্ট, অণু হলো একটি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থেকে পদার্থের সমাপ্ত ধর্মগুলি পালন করে থাকে। ওকে, অণু হলো একটি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ মৌলিক হতে পারে বা যৌগিকও হতে পারে। আর এটা কী করে? স্বাধীনভাবে পদার্থের সমাপ্ত ধর্মগুলিকে পালন করে থাকে। এবার পরমাণু দেখো কি করছে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থ। পরমাণু হলো মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা। পরমাণু কখনোই যৌগিক হবে না, এটা মনে রাখবে। পরমাণু কখনোই যৌগিক হবে না। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা যেটি পদার্থটির সমাপ্ত ধর্ম পালন করে থাকে। তাহলে ধর্ম দুজনেই পালন করে থাকে, সমাপ্ত ধর্মই পালন করে। ব্যাপার হচ্ছে যে কেউ যৌগিক আর কেউ মৌলিক। তাহলে অণু হচ্ছে তোমাদের মৌলিক এবং যৌগিক উভয়ই, আর পরমাণু হচ্ছে শুধুমাত্র মৌলিক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নাম্বার 2 পয়েন্ট, অণুগুলিতে কী হয় বা অণুগুলিকে মুক্ত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, অণুগুলিকে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু পরমাণুগুলিকে মুক্ত অবস্থায় পাওয়া যেতেও পারে আবার নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ পরমাণু মুক্ত অবস্থায় থাকতেও পারে আবার নাও পারে, কিন্তু অণু সবসময় মুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, অণু সবসময় মুক্ত অবস্থায় থাকবে। তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে নিম্নের কে মুক্ত অবস্থায় পাওয়া যায়? অপশান দিয়ে দিল অণু পরমাণু উভয়ই, কোনোটিই নয়। তো রাইট আনসার কী হবে তোমাদের? তখন রাইট আনসার হয়ে যাবে তোমাদের অণু। ওকে, এবার দেখো 3 নম্বর পয়েন্ট, অণু একটি বা একাধিক পরমাণু নিয়ে গঠিত। তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে অণু কীভাবে গঠিত হয়। তো অণু হচ্ছে একটি বা একাধিক পরমাণু নিয়ে গঠিত, অর্থাৎ পরমাণু নিয়েই অণু তৈরি হয়। মনে রাখবে, অণু তৈরি হয় পরমাণুকে নিয়ে। ওকে, তাহলে অণু হচ্ছে একটি বা একাধিক পরমাণু নিয়ে গঠিত, আর পরমাণু হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন ইত্যাদি কণার নিয়ে গঠিত। তাহলে পরমাণু হচ্ছে তোমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা নিয়ে গঠিত। ওকে, এবার দেখো নাম্বার 4, অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু কখনোই সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু পরমাণু কী করে? সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, মানে অণু হচ্ছে সেই লোক যে সরাসরি যুদ্ধে নামবে না। ঠিক আছে, সে সবসময় কী করবে? পরোক্ষভাবে যুদ্ধে নামবে। আর পরমাণু কি? পরমাণু ডাইরেক্ট, সে সবসময় প্রত্যক্ষভাবে যুদ্ধে নামবে, পরোক্ষভাবে নামবে না। ঠিক আছে, তো বুঝতে পারছো, পরমাণু হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়ায় ডাইরেক্ট অংশগ্রহণ করে, আর অণু তোমাদের রাসায়নিক বিক্রিয়ায় ডাইরেক্ট অংশগ্রহণ করে না।
এবার দেখো 5 নম্বর পয়েন্ট, প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য। এক বা একাধিক পরমাণু পরস্পর রাসায়নিক বিক্রিয়ার ফলে সংযুক্ত হয়ে বিভিন্ন অণু গঠন করতে পারে। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য রয়েছে। প্রকৃতিতে ইন নেচার অণুর সংখ্যা অসংখ্য রয়েছে। কেন অসংখ্য রয়েছে? তার কারণ হচ্ছে এক বা একাধিক পরমাণু পরস্পর রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়, বিভিন্ন অণু গঠন করে ফেলে। ওকে, আচ্ছা এবার দেখো পরমাণু এই পর্যন্ত প্রাকৃতিক মৌল 92টি এবং কৃত্রিম মৌল 26টি মিলিয়ে মোট 118টি পরমাণুর সন্ধান পাওয়া গেছে। তাই বর্তমানে পরমাণুর সংখ্যা হচ্ছে 118টি। ঠিক আছে, যদি তোমাদেরকে বলে যে পরমাণুর বর্তমান সংখ্যা কত, তো মনে রাখবে 118টি। ঠিক আছে, পরমাণুর বর্তমান সংখ্যা হচ্ছে 118টি, কিন্তু অণুর সংখ্যার কোনো নির্দিষ্ট মানে কি বলবো মান নেই, অণু অসংখ্য রয়েছে। ঠিক আছে, যেহেতু অণু বিভিন্ন পরমাণুর গঠন মানে পরমাণুর কি বলবো ওটাকে রাসায়নিক বিক্রিয়ায় সংযুক্ত হয়ে তৈরি করে, এই জন্য অণুর কোনো সংখ্যা নেই, সেগুলো হচ্ছে অসংখ্য। তো বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা হয় তো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা ঠিক আছে, কাজে লাগবে। চলো এবার এটারও কেউ পিডিএফ চাও না, কারণ তোমরা বেশিরভাগ ক্ষেত্রে পিডিএফে ফোকাস করো। দেখো বস, পিডিএফ আমি যেটার দেওয়ার ঠিক দিয়ে দেবো, ঠিক আছে, সেটার জন্য তোমাদেরকে বলতে হবে না, কারণ আমি তোমাদেরকে পেড কোর্সে এই জন্যই এনেছি, তোমাদেরকে যতটা ভালোভাবে পারবো আমি রিপ্রেজেন্ট করতে, যত ভালোভাবে পারবো তোমাদেরকে পড়াতে, যত ভালোভাবে পারবো তোমাদেরকে সফলতার কাছে পৌঁছে দিতে। ঠিক আছে, তো এমনটা নয় যে আমি যেটার প্রয়োজন সেটা তোমাদেরকে দেবো না, যেটা পিডিএফের প্রয়োজন রয়েছে সেটা দেবো। ঠিক আছে, এবার কখনো হয়তো ব্যস্ততার কারণে আমি ঠিকঠাক সময় মতো দিয়ে উঠতে পারি না, সেটা হয়তো তোমরা রিমাইন্ড করে দিতে পারো যে পিডিএফটা আমরা পাইনি, কিন্তু তোমরা এমনভাবে ডিমান্ড করো যে পিডিএফ আপনি দেন। এবার হচ্ছে যারা নতুন পেড কোর্সে এসেছো, ঠিক আছে, এই 299 প্যাকে, তাদেরকে বলছি দেখো প্রিভিয়াস ক্লাসের পিডিএফ আমার কাছে থাকে না, পিডিএফ আমি রাখি না। ঠিক আছে, জেনারেলি ক্লাস করানোর পর পিডিএফ ডিলিট হয়ে যায়, কারণ মোবাইলে অনেক এমনিতে ডাটা থাকে, সেই জন্য পিডিএফ ডিলিট করতে হয়। ক্লাসগুলো থাকে তো ক্লাসের লিঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, তোমরা যুক্ত হয়েছো পড়ো তো ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, এটাই বিশাল ব্যাপার। কারণ তোমরা জানো তো যে পেড কোর্সে ক্লাস না তো কেউ প্রিভিয়াস ক্লাসের মানে দিতে চায় না লিঙ্ক, তবু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই জন্য ক্লাসটাতে বেশি ইম্পর্টেন্স দাও। ঠিক আছে, চলো এবার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, ভিডিও পজ করে এবার আমি রোটেট করছি এটা। ওকে, দেখো রোটেট করলেই হবে দেখাতো, ওই জন্য তোমাদেরকে আমি ওই মুডে করে দেখালাম ওটা। আচ্ছা, কত নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা গিয়েছিলাম বলো দেখি? কোশ্চেন নম্বর আই থিঙ্ক 52 হবে নাকি, না 54 হবে। চলো 54 নাম্বার কোশ্চেন দেখো না, এগুলো তো আলোচনা করলাম আমরা, 57 থেকে আলোচনা করব। ঠিক আছে, 57 কিছু কোশ্চেন দেখো এখানে তোমাদের 55 থেকে 57-এ চলে গেছে। ঠিক আছে, এটাতে আই থিঙ্ক কোনো পিকচারাইজ কোশ্চেন ছিল কি মাঝে, না কোনো কারণবশত হয়তো মিস্টেক হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এক অণু কপার সালফেটের মধ্যে কতকগুলি জলের অণু বর্তমান। এক অণু কপার সালফেটের মধ্যে কতকগুলি জলের অণু বর্তমান রয়েছে? চলো আনসার করে দেখি, রাইট আনসার কী হবে? রাইট আনসার কী হবে এটা ক্যালকুলেশন করো। ঠিক আছে, নিজেরাই ক্যালকুলেশন করো, দিয়ে আনসার করো। আমি তো বলেই দেবো, কোনো সমস্যা নেই। এখানে দেখো তোমাদেরকে কী বলা হচ্ছে, কপার সালফেটের জলের অণুর মান বার করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো কপার সালফেটের যে ফর্মুলা সেটা কি রয়েছে বলো? কপার সালফেটের ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে CH4 5H2। ঠিক আছে, তাই এখানে কি রয়েছে, জলের যেটা অণুর পরিমাণ সেটা কত রয়েছে, 5 রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা 5H2O। ঠিক আছে, তো জলে অণুর পরিমাণটা কত রয়েছে, 5 রয়েছে। ওকে, চলো নেক্সট দেখো, এখানে রয়েছে CaO-তে CaO জলের ওয়ে ভরের অনুপাত কথা। তো এখানে দেখো তোমাদের কোশ্চেন কি হবে বলো? CaO-তে Ca এবং O এর ভরের অনুপাত কত? ঠিক আছে, তার মানে এখানে কি জিজ্ঞেস করছে যে ক্যালসিয়াম অক্সাইডতে বলছে ক্যালসিয়াম এবং অক্সিজেনের যে ভরের অনুপাত সেটা কত। ঠিক আছে, CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে ফর্মুলা এটা CaO। তো এখানে বলছে ক্যালসিয়াম এবং অক্সিজেনের যে ভরের অনুপাত সেটা কত, সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করবে বলো? কীভাবে নির্ণয় করা যেতে পারে? দেখো, এটা নির্ণয় করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, ভর অনুযায়ী জানতে হবে যে সি এর ভর কত, অর্থাৎ ক্যালসিয়ামের ভর কত। ক্যালসিয়ামের ভর সমান হচ্ছে কত, 40, আর অক্সিজেনের ভর সমান কত, 16। তাহলে 40 আর 16-র এবার তোমরা অনুপাত বার করবে, তাহলে কত কাটবে দেখো, তোমার 8-এ চলে যাবে। ঠিক আছে, 5 8 40, 8 2 16, তাহলে 5:2 হচ্ছে তোমাদের ক্যালসিয়াম এবং
অক্সিজেনের অনুপাত ক্যালসিয়াম অক্সাইডে, তাহলে 5:2 মানে অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো, হাইড্রোজেন ও অক্সিজেন উপস্থিত তাদের ভর অনুসারে জলে, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন উপস্থিত রয়েছে জলে কী অনুসারে, দেখো ভর অনুসারে। দুটো জিনিস মনে রাখবে, যদি তোমাদেরকে বলে যে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত, তাহলে কিন্তু একটা আলাদা অনুপাত হয়। আর যদি তোমাদেরকে বলে যে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত, তাহলে একটা আলাদা আনসার হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, তোমাদেরকে বলে দিচ্ছি, সমস্যা নেই। তো চলো এখানে তোমরা আনসার করো দেখি, এই কোশ্চেনের রাইট আনসার কী হবে। এই কোশ্চেনে তোমাদের রাইট আনসার হয়ে যাবে কি বলো, এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান 2, 1:8। দেখো, যদি তোমাদেরকে বলে যে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত, জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত, তখন হয়ে যাবে তোমাদের 1:8। ক্লিয়ার? এবার যদি তোমাদেরকে বলে যে জলের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন অনুপাত কত, ঠিক আছে, জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অনুপাত কত, ঠিক আছে, অক্সিজেনের মধ্যে অনুপাত কত, তখন অনুপাতটা কী হবে বলতো, তখন অনুপাতটা হয়ে যাবে তোমাদের 2:1, 2:1, এটা মনে রাখবে। ঠিক আছে, ভর বললে 1:8, আর শুধু এমনি জিজ্ঞেস করলে 2:1। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, অ্যামোনিয়াতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত কত, অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাতটা কত বলো। এবার কথা হচ্ছে তোমাকে জানতে হবে যে অ্যামোনিয়ার কেমিক্যাল ফর্মুলা কী রয়েছে। যদি তুমি না জানো যে অ্যামোনিয়ার কেমিক্যাল ফর্মুলা, তাহলে তোমার এই অঙ্কের আনসার কখনোই বার হবে না। ঠিক আছে, তো অ্যামোনিয়ার কেমিক্যাল ফর্মুলা কী রয়েছে বলো দেখি, এক সেকেন্ড একটু দেখো। অ্যামোনিয়ার যে কেমিক্যাল ফর্মুলা সেটা কী রয়েছে, NH3 রয়েছে। ওকে, এবার তোমাদেরকে জানতে হবে যে ভরের অনুপাত কত। ঠিক আছে, নাইট্রোজেনের ভরের অনুপাত কত আর হাইড্রোজেনের ভরের অনুপাত কত। ঠিক আছে, তো নাইট্রোজেনের যে ভরের অনুপাত সেটা কত রয়েছে, 14 রয়েছে। আর হাইড্রোজেনের ভরের অনুপাত কত, হাইড্রোজেনের ভরের অনুপাত হচ্ছে তোমার 1। কিন্তু এখানে দেখো কী রয়েছে, H3 রয়েছে, যার জন্য এখানে 3 গুণিত হবে, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে ভরের অনুপাত সেটা কী হবে, সেটা হয়ে যাবে তোমাদের 3:14, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখো, এক অণু অ্যামোনিয়াম ক্লোরাইড কতকগুলি অণু থাকে। দেখো, এক অণু অ্যামোনিয়াম ক্লোরাইডে কতকগুলি পরমাণু থাকে। ঠিক আছে, একটু বাইরে বৃষ্টি হচ্ছে আজকে। ঠিক আছে, আমার এখানে বৃষ্টি হচ্ছে, যার ফলে আমি ঠিকঠাক কনসেন্ট্রেশন দিতে পারছি না, ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, চলো, এক অণু অ্যামোনিয়াম ক্লোরাইডে কতকগুলি পরমাণু থাকে। তো চলো আনসার করে দেখি, রাইট আনসার কী হবে। আনসার ফার্স্ট, আমি তোমাদেরকে কোশ্চেনের আনসার জিজ্ঞেস করছি, আমার মনে হচ্ছে লাইভ চলছে, সেই মতোভাবে আমি কোশ্চেনের আনসার জিজ্ঞেস করছি। সরি, আমারই ভুল রয়েছে। চলো, এখানে তোমাদের রাইট আনসার কী হবে বলো দেখি। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান 1। ঠিক আছে, 5। এক অণু অ্যামোনিয়াম ক্লোরাইডে কতকগুলি পরমাণু থাকে, 5টি পরমাণু থাকে। ঠিক আছে, এবার দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের যে কেমিক্যাল ফর্মুলা সেটা কি রয়েছে, NH4Cl। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এবার যদি তোমরা বলো এটাকে ভেঙে দাও, ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে লিখতে পারো তোমরা এইভাবে, এক সেকেন্ড, এটাকে লিখতে পারো তোমরা NH3 অর্থাৎ অ্যামোনিয়া প্লাস হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, এটা সমান হচ্ছে তোমাদের কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, তো এইখানে বলছে কতকগুলি পরমাণু থাকে। ঠিক আছে, কতকগুলি পরমাণু থাকে সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করছে। তো এখানে 6টা পরমাণু থাকে, মনে রাখবে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডে 6টা পরমাণু থাকে। ওকে, চলো নেক্সট দেখো, প্রমাণ চাপ ও তাপে 7.5 গ্রাম গ্যাস 5.6 লিটার আয়তন দখল করে, গ্যাসটি কি। প্রমাণ চাপে বলছে ও তাপে 7.5 গ্রাম গ্যাস 5.6 লিটার আয়তন দখল করে, গ্যাসটি কি। যেখানে পারমাণবিক ভর দেওয়া রয়েছে তোমাদের CNO যথাক্রমে 12, 14 এবং 16। ঠিক আছে, চলো, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে বলো। দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে, তোমাদেরকে আগে দেখতে হবে যে
প্রমাণ চাপে ও তাপে 5.6 লিটার আয়তন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, 6 লিটার আয়তন। এটাতে গ্যাসের ভর কত দেওয়া রয়েছে? গ্যাসের ভর দেওয়া রয়েছে 7.5 গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লিখতে পারো প্রমাণ চাপে ও তাপে 5.6 লিটার গ্যাসের ভর, 6 লিটার গ্যাসের ভর সমান হচ্ছে কত? 7.5 গ্রাম, 7.5 গ্রাম। ওকে, তাহলে 1 লিটার গ্যাসের ভর সমান কত হবে? 1 লিটার গ্যাসের ভর সমান তোমাদের চলে যাবে 7.5 উপরে, নিচে চলে আসবে 5.6। তাহলে এবার কত লিটার রয়েছে দেখো, এখানে তোমাদের দেওয়া রয়েছে কি লিটার লিটার লিটার। প্রমাণ চাপে ও তাপে বলছে এত গ্রাম গ্যাস এত লিটার আয়তন দখল করে, তাহলে গ্যাসটি কী? ঠিক আছে, তাহলে প্রমাণ চাপ মানে কত? প্রমাণ চাপ মানে হচ্ছে তোমার 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 22.4 লিটারে গ্যাসের ভর মানে এখানে 22.4 তোমাদের গুণ হয়ে যাবে 22.4। এইবারে এটাকে যদি কাটাকাটি করো তো তাহলে দেখবে তোমাদের এখানে দশমিকে দশমিকে কেটে দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা নিচে 10 গুণ করে দিতে পারো, যেহেতু এখানে তোমাদের দশমিকটাকে তুলতে হবে, তাহলে 10 গুণ করে দিলেই তোমরা দশমিকটাকে ইজিলি তুলতে পারবে, তাই না? তাহলে নিচে এখানে 10 গুণ করে দাও, ব্যাস। এইবারে দেখো তোমরা কাটতে পারো এটাকে কতবারে? 56তে দেখো তো ডাইরেক্ট কাটি যাবে কি? 224 4 বারে চলে যাবে মনে হচ্ছে। 4 24 হচ্ছে তোমার 4 চোখ 24 আর চলে যাবে মনে হচ্ছে। দেখো 4 চোখ 24 আর 4 5 20 আর 2 22 চলে যাচ্ছে। দেখো এটা তোমার ডাইরেক্ট চলে যাচ্ছে কত? 4 বারে, ঠিক আছে, ডাইরেক্ট 4 বার। তাহলে কত হচ্ছে উপরে তোমাদের? 4 75তে হচ্ছে 200, ঠিক আছে, 200, তাই না? 4 75 200 কেন হবে? তোমার হয়ে যাবে 4 75তে হবে 300, ঠিক আছে, 75 গুণে 150, এখানে 300, নিচে হচ্ছে 10, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 30, তাহলে 30 গ্রাম, 30 গ্রাম, ঠিক আছে, 30 গ্রাম পড়ে থাকছে। এইবার কথা হচ্ছে যে 30 গ্রাম আণবিক ভর কার সেটা জানতে হবে, ঠিক আছে। 30 গ্রাম আণবিক ভর কার, যেটা তুমি যদি জানো তাহলে এখানে তুমি আনসার করতে পারবে, যদি না জানো তাহলে আনসার হবে না। তো মনে রাখবে 30 গ্রাম আণবিক ভর হচ্ছে NOর, ঠিক আছে, NOর হচ্ছে 30 গ্রাম আণবিক ভর, ঠিক আছে, NO, যার তোমাদের বলতে পারো 30 গ্রাম আণবিক ভর। ওকে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড, NO অর্থাৎ নাইট্রিক অক্সাইডের আণবিক ভর হচ্ছে তোমাদের কত? 30 গ্রাম। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। কারেন্ট চলে গেছে, ঠিক আছে, বৃষ্টি পড়ছে যার ফলে কারেন্ট চলে গেছে, আর প্রচণ্ড মানে গরম লাগছে, এতটাই দুরবস্থাতে ক্লাস করাচ্ছি। তো আর এখন না ক্লাসটা করালে আমার সময়ও হবে না, যার জন্য ক্লাসটা করাতে বাধ্য। তো চলো যাই হোক, আনসার করো। নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি পরমাণু আছে? বলো, নিচের কোন মৌলটিতে সবথেকে বেশি পরমাণু আছে? রাইট অ্যান্সার কী হবে তোমার? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে অপশান বি, H2SO4, ঠিক আছে, H2SO4তে সবথেকে বেশি পরমাণু আছে। দেখো HNO3তে কয়টি পরমাণু আছে? HNO3তে তোমার 4টি পরমাণু আছে। CO2তে কয়টি পরমাণু আছে? 3টি পরমাণু আছে। CaOHতে কয়টি পরমাণু আছে? 5টি পরমাণু আছে। তো তোমরা এগুলো লিখে রাখতে পারো, ঠিক আছে। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে H2SO4তে কয়টি পরমাণু রয়েছে, তো 7টি পরমাণু রয়েছে। ওকে, চলো নেক্সট দেখো তাহলে কোশ্চেন নাম্বার 64। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? বলো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত এখানে জিজ্ঞেস করা হচ্ছে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত তা তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, এক সেকেন্ড একটু ওয়েট করো প্লিজ। চলো বলো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? এখানে তোমাদের রাইট আনসার হবে অপশান 4, 40। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তোমাদের 40। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ক্যালসিয়াম, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলতে কত নম্বর গ্রুপে রয়েছে, তো মনে রাখবে ক্যালসিয়াম পিরিয়ডিক টেবিলতে কত নম্বর কী বলবো ওটাকে, গ্রুপে রয়েছে, ঠিক আছে, কত নম্বর গ্রুপে রয়েছে, তাহলে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রুপ নাম্বার 2, ঠিক আছে, সেকেন্ড গ্রুপে রয়েছে পিরিয়ডিক টেবিলতে ক্যালসিয়াম। ওকে, ক্যালসিয়ামের যেটা সিম্বল বা কেমিক্যাল ফর্মুলা সেটা কী রয়েছে? ক্যালসিয়ামের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Ca। ওকে, আচ্ছা, ক্যালসিয়ামের যে অ্যাটমিক ওয়েট সেটা কত রয়েছে, বা মাস বলতে পারো, অ্যাটমিক মাস কত রয়েছে? ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40.08, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 40ই ধরা হয়, ঠিক আছে। ক্যালসিয়াম আবিষ্কার কে করেছিলেন? তো মনে রাখবে হামফ্রি ডেভি ক্যালসিয়াম আবিষ্কার করেছিলেন কত সালে? 1808 সালে। ওকে, চলো নেক্সট। শতকরা কত পরিমাণ নাইট্রোজেন আছে অ্যামোনিয়া নাইট্রেটে?
বলো শতকরা কত পরিমাণ নাইট্রোজেন আছে অ্যামোনিয়াম নাইট্রেটে? আনসার করে দেখি রাইট অ্যান্সার কী হবে। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 35%। 35% নাইট্রোজেন আছে কোথায়? অ্যামোনিয়াম নাইট্রেটে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেটের যে কেমিক্যাল ফর্মুলা সেটা কী রয়েছে? অ্যামোনিয়াম নাইট্রেটের কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে NH4NO3। এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা কার? অ্যামোনিয়াম নাইট্রেটের। এখানে তোমাদের 30% রয়েছে নাইট্রোজেন। এবার কী হবে তুমি যদি বলো, তাহলে তোমাদেরকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি? ফর্মুলাটা হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু 100। ঠিক আছে, চলো এখানে লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, পারমাণবিক ভর ডিভাইডেড আণবিক ভর ইন্টু 100। ওকে, এইবারে কী করতে হবে? বসাতে হবে তোমাকে পারমাণবিক ভর আর আণবিক ভর। তো কার কার বসাবে? দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে কার? নাইট্রোজেনের। ঠিক আছে, নাইট্রোজেনের যেটা হচ্ছে পারমাণবিক ভর সেটা কত? সেটা হচ্ছে তোমার 14 + 14 সমান হচ্ছে 28। ঠিক, 28। আর তোমাদের আণবিক ভর কত হয়ে যাবে? আণবিক ভর কার বসাতে হবে? আণবিক ভর বসাতে হবে তোমাদের এই যে অ্যামোনিয়াম নাইট্রেটের। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের পড়ে যাচ্ছে কত হবে? এমন N + 14, দুটো N তোমাদের হচ্ছে তাহলে 14 14 28 4। ঠিক আছে, তাহলে 28 আর হচ্ছে 32 আর হচ্ছে তোমাদের O3 মানে 3 16 48 মানে 32 আর 48 তাহলে 80 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 80 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 0 0 কেটে দাও, সরি 0 0 কেটে দাও, দিয়ে তোমার পড়ে থাকছে 8 আর উপরে তোমার কাটাকাটি যাবে 2 দ্বারা। ঠিক আছে, 4 আর এখানে দেখো 2, এখানে তোমার 5 আবার যাচ্ছে 2 7, তাহলে হচ্ছে কত? 5 7 35%। ঠিক আছে, এই যে কেমিক্যাল ফর্মুলাগুলোর এখানে মানটা বসাতে হবে, অন্য কিছু না। এই যে 80টা হচ্ছে কেমিক্যাল ফর্মুলার মান আর এখানে হচ্ছে পারমাণবিক ভরের মান, এটা বসাতে হবে। ওকে, চলো নেক্সট। শতকরা কত পরিমাণ কার্বন আছে কার্বন ডাইঅক্সাইডে? বলো শতকরা কত পরিমাণ কার্বন আছে কার্বন ডাইঅক্সাইডে? এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশান 4। কী হবে? চলো বার করা যাক। দেখো এখানে তোমাদের কী করতে হবে? পারমাণবিক ভর সি এর আর আণবিক ভর হচ্ছে CO2। ঠিক আছে, পারমাণবিক ভর হচ্ছে কার? সি এর, আর নিচটাতে হবে তোমাদের আণবিক ভর কার? CO2। তাহলে কত হবে? উপরে হয়ে যাবে তোমাদের 12, নিচে হবে তোমাদের CO2 মানে হচ্ছে CO2 মানে 44 গুণিত হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে দেখো তোমার 12 6, এখানে তোমার 22, এখানে 11, এখানে তোমার 50, তাহলে কত হচ্ছে? 300 ডিভাইডেড তোমার 11। তো 300কে যদি 11 দ্বারা তোমরা ভাগ করো তো তোমার ওই 27.3% বার হবে। ঠিক আছে, 27.3%। ওকে, চলো নেক্সট। শতকরা কত পরিমাণ হাইড্রোজেন উপস্থিত এক অণু জলে? বলো শতকরা কত পরিমাণ হাইড্রোজেন উপস্থিত রয়েছে এক অণু জলে? তো এখানে রাইট অ্যান্সার কী হবে? শতকরা কত পরিমাণ হাইড্রোজেন উপস্থিত এক অণু জলের মধ্যে? এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান 2, 11.11। এক অণু জলে কী রয়েছে? হাইড্রোজেন উপস্থিত রয়েছে। ওকে, এবার দেখো তোমরা যদি বলো যে এটা কীভাবে বার করবো আমরা। ঠিক আছে, জানো তোমরা যে জলে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে রেশিও সেটা কত রয়েছে? ঠিক আছে, অক্সিজেন এবং হাইড্রোজেনের যে রেশিও সেটা কত রয়েছে জলে? আবার কিসে সেটা বললাম তোমাদেরকে? জলের ভরে। ঠিক আছে, জলে যদি বলা হয় অক্সিজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাতটা কত তোমরা জানো, সেটা হবে 1:8। তাহলে এখান থেকে তোমরা এবার পার্সেন্টেজে যখন বার করবে হাইড্রোজেনের পরিমাণটা, তখন কীভাবে বার করবে? তখন তোমরা ধরে নিতে পারো মোট পরিমাণ হচ্ছে 9 ভাগের 1 ভাগ কে পাচ্ছে? হাইড্রোজেন। 9 ভাগের 1 ভাগ পাচ্ছে হাইড্রোজেন। পার্সেন্টেজে করতে চাইলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো উপরে চলে যাবে 100 আর নিচে চলে আসবে 9। তো তোমরা যদি ভাগ করো তাহলে তোমার ওই 11.11 হবে। ঠিক আছে, কারণ 9 11 মানে 99, তারপর 11.11 থেকে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তো জাস্ট এখানে বেসিক নলেজ কাজে লাগাতে হবে। তোমাকে এখানে বলছে যে এক অণু জলে হাইড্রোজেন কত থাকে সেটাই বলছে। তো তোমরা জানো যে এক অণু জলে হাইড্রোজেন ও অক্সিজেনের যেটা ভরের অনুপাত সেটা হচ্ছে 1:8, সেটা এখানে তোমরা পার্সেন্টেজে প্রকাশ করলে। ওকে, চলো নেক্সট দেখো। পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে, পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যেটা স্বাধীনভাবে থাকতে পারে সেই কণাটার নাম কি? বলো দেখি। সেই কণাটার নাম হচ্ছে তোমাদের কি? অণু।
পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে। তোমাদেরকে আমি তো আগেই বলেছি, যখন পরমাণু আর অণু পার্থক্যটা দেখালাম তখন তোমাদেরকে বললাম, ঠিক আছে, যে এই জিনিসগুলো নোট করে রাখবে, ওখান থেকে দেখো কোশ্চেনটা রয়েছে। চলো নেক্সট, 5 অণু জলের ভর কত? 5 অণু জলের বলছে ভর কত, সেটা এখানে নির্ণয় করতে হবে। তা আগে জানতে হবে 1 অণু জলের ভর কত। ঠিক আছে, 1 অণু জলের ভর কত? জলের ভর সমান হচ্ছে কত? 18 একক, মনে রাখবে। ঠিক আছে, 18 একক। তাহলে 5 অণু জলের ভর কত হবে বস? তাহলে 18 গুণিত 5, 5 18তে হচ্ছে 90 ইউনিট, 90 ইউনিট। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন 2, 90 একক। ওকে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই আশা করি। আর যদি তোমরা বলো যে এবার 18 ইউনিট কী করে হলো, 1 গ্রাম তোমাদের কি 1 গ্রাম অণু জল সমান 18 ইউনিট কী করে হলো? তো তোমরা জল সমান জানো কি H2O। তো H2O কী হবে? দেখো H সমান কি, H সমান কি বলো? H সমান হচ্ছে 2, আর এখানে সরি H সমান হচ্ছে 1, H সমান 1, এখানে 2 গুণিত প্লাস O এর ভর কত 18 সমান 16 সমান কত হচ্ছে 18। এলোমেলো হয়ে যাচ্ছে মানে সেই স্পিড করতে গিয়ে। তাহলে 2 গণিত 1 গণিত 2 প্লাস 16 সমান হচ্ছে 18। এটা হচ্ছে তোমার জলের অণুর ভর। ওকে, চলো নেক্সট। এগুলো যখন আমি তোমাদেরকে আরও রাসায়নিক বন্ধন রয়েছে, পরমাণুর চ্যাপ্টারগুলো রয়েছে ডিটেলসে, সেই চ্যাপ্টারগুলোতে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, যদিও তোমাদেরকে এই জন্য আমি বলি যে বেসিকটা তোমরা পড়ে রাখবে, আর আশা করি সকলের বেসিকটা পড়া রয়েছে, কারণ তোমরা চাকরি প্রিপারেশন নিচ্ছ, এমনটা নয় যে ক্লাস 10 বা 9-এ পড়ছো, ঠিক না? তো যদি বেসিকটা পড়া থাকে তাহলে এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর যদি বেসিকটা না পড়া থাকে তাহলে তোমাদের হয়তো মাথার উপর দিয়ে যাবে। তো বেসিকটাটুকু পড়ে নাও, ঠিক আছে? বই রয়েছে ক্লাস 9-10-এর পড়লেই বুঝতে পারবে, তেমন টাফ জিনিস কিছু নয়। চলো নেক্সট দেখো, কে সর্বপ্রথম অণু কথাটির ব্যবহার করেন? বলো, কে সর্বপ্রথম অণু কথাটির ব্যবহার করেছিলেন? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি বলো? অপশন 3, উইলহ্যাম ওসওয়ার্ড। উইলহ্যাম ওসওয়ার্ড প্রথম অণু কথাটি ব্যবহার করেছিলেন কত সালে? সালটা হচ্ছে তোমাদের 1896। 1896তে প্রথম অণু কথাটি ব্যবহার করেছিলেন উইলহ্যাম ওসওয়ার্ড। ওকে, চলো নেক্সট দেখো, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত সেটা জিজ্ঞেস করছে। তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কীভাবে নির্ণয় করবে? দেখো আগে জানতে হবে যে অ্যাটমিক ওয়েট কত রয়েছে এলিমেন্টগুলো। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট মানে কি? সোডিয়াম কার্বনেট হচ্ছে তোমাদের Na2CO3। এবার তোমাকে জানতে হবে Na সমান কত, কারণ এখানে Na দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাকে জানতে হবে C সমান কত। ঠিক আছে, তোমাকে জানতে হবে O সমান কত। ঠিক আছে, C সমান কত, O সমান কত। তো এগুলো আশা করি সকলের মুখস্থ রয়েছে, তো আমি এই জন্য ডাইরেক্ট করছি। তাহলে এখানে তোমাদের Na রয়েছে, তো Na অর্থাৎ হচ্ছে n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 23। তাহলে 23, তারপর এখানে দেখো তোমাদের রয়েছে 2। ঠিক আছে, তাহলে এখানে 2 গুণিত হয়ে গেল। ওকে, তারপরে যুক্ত দেখো C সমান কত? C সমান হচ্ছে তোমাদের 12। ওকে, এখানে রয়েছে, তারপরে কে রয়েছে দেখো, তারপরে রয়েছে তোমাদের O3 বলতে O হচ্ছে 16। ঠিক আছে, তো যেহেতু এখানে 3 রয়েছে তোমার, সেই হিসাবে 3টা কী হবে? গুণিত আকারে থাকবে। তাহলে এখানে প্লাস 3 × 16। ঠিক আছে, 3 × 16। এবার দেখো এটা গুণ করলে কত হবে তোমার? 23 2তে হচ্ছে 46, আর এখানে 46, এখানে 12, এখানে হচ্ছে তোমার 48। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে তোমার 48-এর সাথে তোমার 2 দিয়ে দিলে হচ্ছে 50, এখানে হচ্ছে 60, আর এখানে হচ্ছে তোমার 40, 106। ঠিক আছে, 106। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। ঠিক আছে, জাস্ট কেমিক্যাল ফর্মুলাটা জানলেই হবে, আর ওই মানগুলো তো তোমাদের মুখস্থ করতে হবে, ওর কোনো স্কিপ নেই। ঠিক আছে, Na সমান কত, Ca সমান কত, O সমান কত, ওই আণবিক ভরগুলো তোমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 0.6 অণু নাইট্রোজেনের ভর কত? 0.6 অণু নাইট্রোজেনের ভর কত সেটা এখানে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তোমাদেরকে জানতে হবে আগে 1 অণু নাইট্রোজেনের ভর কত, তাই না? যদি না জানো তাহলে কখনোই বার করতে পারবে না। তো 1 অণু নাইট্রোজেনের ভর, 1 অণু নাইট্রোজেনের যেটা ভর সেটা কত? সেটা হচ্ছে তোমাদের 28 গ্রাম। ঠিক, তাহলে 0.6 অণু নাইট্রোজেনের ভর সমান কত হবে? তোমার হয়ে যাবে 28, এখানে রয়েছে না 28 গণিত, 1 সেকেন্ড আমি ঠিকঠাক লিখতে পারলাম না, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। 28 গণিত 0.6, তাহলে এবার গুণ করলে যেটা বার হবে সেটা হবে আমাদের আনসার। তাহলে দেখো এটা তোমার গুণ করলে যেটা বার হবে, ঠিক আছে, তোমরা গুণ করে নেবে সাইডে। ঠিক আছে, এখানে আর আমি গুণ করছি না।
নতুবা আমি 6 দ্বারা গুণ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। 6 দ্বারা দেখো 6 8 হচ্ছে তোমার 48, 6 দুগুণে 12 আর 4 হচ্ছে 16, আর দশমিক যেহেতু এখানে রয়েছে তাহলে এখানে দশমিক, তাহলে 16.8, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 16.8 গ্রাম হচ্ছে 0.6 অণু নাইট্রোজেনের ভর। ওকে, চলো নেক্সট। এক সেকেন্ড। আপেক্ষিক ভর এখানে নির্ণয় করতে বলা হচ্ছে CaOH হোল টুর, ঠিক আছে। আপেক্ষিক ভর নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, তোমাদের কাছে কি মানে বাতাসের নয়েজ আসছে? আমি ঠিক বুঝতে পারছি না। এখানে কিন্তু বাতাসের নয়েজ রয়েছে, কারণ আমাকে উইন্ডো খুলতে হয়েছে, এখানে ইলেকট্রিসিটি নেই বর্তমানে, তো ওই জন্যই সমস্যা। যদি ডিস্টার্ব হয় তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। এক সেকেন্ড, আমি একটু চেক করে নিচ্ছি। দেখো, CaOH হোল টু মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক ভর বার করতে বলা হচ্ছে। সেম কেমিক্যাল ফর্মুলাটা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমাদেরকে হয়তো পরীক্ষায় দেওয়া থাকতে পারে যে Ca সমান হচ্ছে 40, এভাবে মানটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে। O সমান হচ্ছে তোমার হয়তো দেওয়া থাকবে 16, H সমান 1, এভাবে দেওয়া থাকতে পারে, মানে মাধ্যমিক পর্যন্ত থাকতো, চাকরি পরীক্ষায় নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে সমস্যায় পড়বে, তার জন্য বলছি এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। জাস্ট কয়েকটা রয়েছে, মুখস্থ করবে। দেখো, এই কেমিক্যাল ফর্মুলাটা এবার জাস্ট পুট করবে, ঠিক আছে। Ca তোমার হচ্ছে 40, তাহলে 40, ওকে, 40 গুণিত হবে তোমার 1, ঠিক, যেহেতু এখানে ইনটু আকারে রয়েছে। তারপরে দেখো এখানে তোমাদের কি রয়েছে, OH না, OH, তাহলে ও সমান কত রয়েছে? ও সমান হচ্ছে 16, আর এখানে দেখো হোল টু মানে গুণিত হবে তোমার 2, ঠিক। তারপর আবার প্লাস, তারপর হচ্ছে H সমান হচ্ছে 1, তাহলে সরি 1, এবার হোল টু মানে হচ্ছে গণিত 2, তাহলে গণিত 2। এবার টোটালটা তোমরা দেখো কত হচ্ছে, তোমার হচ্ছে এখানে 40, এখানে হচ্ছে তোমার 16 দুগুণে 32, এখানে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে তোমার, দেখো এখানে তোমাদের পড়ে থাকছে 34 আর 34 আর এখানে 74, না 74 হচ্ছে 74 ইউ, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক ভর হচ্ছে 74 ইউ। ওকে, চলো নেক্সট। দেখো, পদার্থের ক্ষুদ্র একককে কী বলে? বলো, পদার্থের ক্ষুদ্র একককে কী বলা হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের, পদার্থের ক্ষুদ্র একককে কী বলে বলো? রাইট অ্যান্সার হবে অপশান এ, অণু বলা হয় পদার্থের ক্ষুদ্র একককে। পদার্থের ক্ষুদ্র একককে অণু বলা হয়। ওকে, সরি, বিদ্যুৎ চমকাচ্ছে একটু, প্লিজ। চলো নেক্সট। যত সংখ্যক পরমাণু নিয়ে একটি মৌল গঠিত হয় তাকে কি বলে? যত সংখ্যক পরমাণু নিয়ে একটি মৌল গঠিত হয় তাকে কি বলা হয় বলো? এখানে রাইট অ্যান্সার গিয়ে দাঁড়াবে তোমাদের অপশন বি, আণবিকতা। যত সংখ্যক পরমাণু নিয়ে একটি মৌল গঠিত হয় তাকে কি বলা হয়? আণবিকতা বলা হয়, বা ইংরেজিতে বলতে অ্যাটমিসিটি, ঠিক আছে, অ্যাটমিসিটি বলা হয়, যেটাকে আমরা বলে থাকি বাংলাতে আণবিকতা। ওকে, চলো নেক্সট। দেখো এখানে তোমাদের কি রয়েছে, অণু কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? বলো, অণু কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? এটা তো আই থিঙ্ক সকলেই পারবে। প্রথম কে ব্যবহার করেছিলেন? বলো, অপশন 2 ডেমোক্রিটাস, ঠিক আছে। প্রথম ব্যবহার করেছিলেন কে? ডেমোক্রিটাস। ওকে, চলো নেক্সট। দেখো, সমাপ্ত পদার্থের আণবিক ভর মাপা হয় কোন মৌলের সাপেক্ষে? সমাপ্ত পদার্থের আণবিক ভর মাপা হয় কোন মৌলের সাপেক্ষে? এটা রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন 4। এক সেকেন্ড, অপশন 4 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ C12, ঠিক আছে, C12 হবে রাইট অ্যান্সার, অপশন 4 রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা এই জিনিসটা একটু বলে রাখি তোমাদেরকে, C12 জিনিসটা কী, ঠিক আছে, এটা একটু জানার প্রয়োজন রয়েছে। দেখো, যদি তোমরা কী বলবো, সেই রিলেটিভ অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট এক্সপ্রেস বাই রেশিও, যদি রেশিওভাবে যদি এক্সপ্রেস করা হয় তাহলে কী করা হয়? 1/12 করা হয়, 1/12, ঠিক না? যেটাতে হচ্ছে তোমাদের কি মাস অফ কার্বন, তো ওই যে মাস অফ কার্বন সেটাই তোমাদের C12, ঠিক আছে। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 79, এক অণু CaO3 মধ্যে কতকগুলি অণু বর্তমান? এক অণু CaOH2 মধ্যে, তো এখানে রাইট অ্যান্সার হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কতগুলি অণু বর্তমান রয়েছে? তো বলো দেখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কতগুলি, সরি আমি কোশ্চেনটা দুবার পড়লাম, দুবারই ভুল পড়লাম, ঠিক আছে, প্লিজ কিছু মনে করো না, আমার মানে মাইন্ডটা ঠিকঠাক নেই, যেহেতু বিদ্যুৎও নেই, মানে আর বাইরে বৃষ্টিও হচ্ছে, ভয়ও লাগছে, যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে, ফোন কখন কি হবে আমি নিজেও জানি না, তো একটু ভয়ও লাগছে। চলো
এই জন্য মাইন্ডটা ডাইভার্ট রয়েছে। কোশ্চেনটা হচ্ছে যে এক অণু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডতে কতগুলি পরমাণু বর্তমান, ঠিক আছে, কতগুলি পরমাণু বর্তমান। তো এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন 3 5। এক অণু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে 5টি পরমাণু বর্তমান রয়েছে, ঠিক আছে। এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অক্সিজেনে কতগুলো অণু রয়েছে, পরমাণু রয়েছে, অ্যাটম রয়েছে, O2-তে কতগুলো কী রয়েছে, অ্যাটমস রয়েছে। তো মনে রাখবে অক্সিজেনের 2টি রয়েছে, আর হাইড্রোজেনের কয়টি পরমাণু রয়েছে, হাইড্রোজেনের 2টি পরমাণু রয়েছে, ওকে। আর একটি পরমাণু কার রয়েছে, ক্যালসিয়ামের একটি পরমাণু রয়েছে। তো এই যে তোমরা টোটাল দেখতে পাচ্ছ অক্সিজেন, হাইড্রোজেন আর ক্যালসিয়াম, এই তিনটা মিলেই কী হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়, ঠিক আছে। কারণ হাইড্রোক্সাইডের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন দুটাই রয়েছে আর ক্যালসিয়াম একা, তাহলে টোটাল হচ্ছে কটা, 5টা। বুঝতে পারলে 5টা কীভাবে হলো সেটা। চলো নেক্সট দেখো, CO2-তে কী অনুপাতে C এবং O উপস্থিত, CO2-তে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের যে রেশিও সেটা কত তাই জিজ্ঞেস করছে। তো বলো দেখি কী হবে। এখানে দেখো, এখানে তোমাদেরকে বার করতে হবে কি, এখানে বার করতে হবে যেটা তোমাদের C অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের যেটা তোমাদের ভ্যালু রয়েছে, কিসের ভ্যালু, অপশন দেখে এবার তোমাদেরকে এটা বার করতে হবে। কিসের ভ্যালু বলো, অক্সিজেন এবং কার্বনের ভ্যালুটা, মানে যেটা তোমাদের হচ্ছে পরমাণুটা, ঠিক আছে। তাহলে পরমাণু আর বলছি, আণবিক ভর, ঠিক আছে। তাহলে এখানে C সমান হচ্ছে কত, C সমান হচ্ছে তোমাদের, তোমরা জানো যে C সমান হচ্ছে কত বলো, C সমান হচ্ছে তোমার 12 আর O সমান হচ্ছে 16, ঠিক না। তো এখানে CO2-তে বলছে C এবং O এর যেটা অনুপাত সেটা কত, মানে রেশিওটা কত তাই জিজ্ঞেস করছে, তাই তো। তো তোমরা কীভাবে নির্ণয় করবে, দেখো এখানে CO2 তো দেখো এখানে C তো তোমরা মানে CO2-তে দেখতে পাচ্ছ CO2-তে C একটাই রয়েছে, তাহলে C সমান 12, তাহলে 12 বসে গেল। ও দেখতেই পাচ্ছ O সমান কত রয়েছে, এখানে O2 তাহলে 2টা রয়েছে, তাহলে এখানে তোমাদের 16 গুণিত 2, তাহলে কত হচ্ছে 12, H2 হচ্ছে তোমাদের 32। তাহলে দেখো কাটাকাটি করলে কত দাঁড়াবে, 8 বারে তো যাবে না, তোমাদের 4 বারে যায় মনে হচ্ছে নাকি, 4 8 32, ঠিক আছে। আর এখানে তোমার 3 4 12, তাহলে 3:8, তাহলে অপশন 1 হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। রাইট আনসার হচ্ছে অপশন 1, ওকে। চলো নেক্সট, একটি অণু যতগুলি পরমাণু নিয়ে গঠিত তাকে কী বলে, একটি অণু যতগুলি পরমাণু নিয়ে গঠিত তাকে কী বলা হয়, তাকে বলা হয় কি বলো, আণবিকতা। একটি অণু যতগুলি পরমাণু নিয়ে গঠিত তাকে বলা হয় আণবিকতা, ওকে। অ্যাটমিসিটি। নেক্সট দেখো, নাইট্রোজেন আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে তোমাদের 14, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, তাহলে অ্যামোনিয়ার পারমাণবিক ভর কত সেটা এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের হচ্ছে, চলো ইলেকট্রিসিটি এসে গেছে, ঠিক আছে। ক্লাস প্রায় শেষের দিকে, শেষ কোশ্চেন ইলেকট্রিসিটি এলো, সত্যি। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত রয়েছে তোমাদের, 14 রয়েছে না, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে অ্যামোনিয়ারটা জিজ্ঞেস করছে এখানে, ঠিক আছে। অ্যামোনিয়ারটা আমাদেরকে জিজ্ঞেস করছে, তাহলে অ্যামোনিয়া মানে হচ্ছে NH3, তাহলে কত হবে 14 + 3 × 1 সমান হচ্ছে কত 17, তাহলে 17 হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর, অপশন 2, ওকে। আচ্ছা, তো এই তোমাদের কোশ্চেন ছিল এতদূর পর্যন্ত, ঠিক আছে। কোশ্চেন 82 পর্যন্তই ছিল, আর এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন নেই। এবার পরের দিন আমরা আলোচনা করব মোল কনসেপ্ট এবং অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে। ওখানেও তোমাদের শুধুমাত্র কোশ্চেন রয়েছে ওই সায়েন্সের ন্যুমেরিক্যাল কোশ্চেন, যেগুলো রেলের গ্রুপ ডিতে প্রচুর জিজ্ঞেস করেছে। মোটামুটি তোমাদের ওই অ্যাভোগাড্রো নাম্বার এবং মোল কনসেপ্টে কোশ্চেন রয়েছে কয়টা, কোশ্চেন রয়েছে তোমাদের প্রায় বলতে পারো 50টা কাছাকাছি, ঠিক আছে, শুধুমাত্র ওই অ্যাভোগাড্রো নাম্বার এবং মোল কনসেপ্ট চ্যাপ্টার থেকে। তো ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ আজকের ক্লাসের টাইম 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল প্রায়, ঠিক আছে। তো চলো, একবারেই পুরো লেন্থি ক্লাস দিলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে, ঠিক আছে। আর আমার শরীর একটু অসুস্থ থাকার কারণে আমি লেন্থি ক্লাস করাতে পারছি না এখন, ঠিক আছে। নতুবা আমি ইউটিউবে আসতাম, ভালোভাবে ম্যারাথন ক্লাস করাতাম, কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না, গলা একটু অসুবিধা থাকার কারণে। দেখতে পাচ্ছ তোমরা আমার উচ্চারণে একটু ফল্ট আসছে, ঠিক আছে। তো যাই হোক, চলো, কথা হচ্ছে আসল যেটা সেটা হচ্ছে আমাদের এখন ক্লাস করাতেই হবে, কারণ সামনে এক্সাম, কোনোভাবেই ক্লাস বাদ দেওয়া যাবে না, ঠিক আছে।
চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। ক্লাস সম্পর্কে ফিডব্যাক জানাবে, আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এপ্রিলের শেষে, চাপ নেই, ঠিক আছে। তারপর তোমরা নিজেরা পড়তে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে সকলকে পিডিএফ দিয়ে দেবো, কিন্তু কথা হচ্ছে পিডিএফটা পেড থাকবে, ঠিক আছে। আমি স্পেশাল ডিসকাউন্ট দেবো এমনটা নয়, যে তোমরা বিশেষ করে যারা পেড কোর্সের স্টুডেন্ট তাদের জন্য ডিসকাউন্ট থাকবে, আদার্সের জন্য ডিসকাউন্ট থাকবে না, ঠিক আছে। চলো নেক্সট দেখা হচ্ছে তাহলে পরে ক্লাসে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।